অনেক সুখের স্বপ্ন দেখে, সুখকর স্বপ্ন দেখে। এবং সে দেখা যায় যে যখন সে রাতে ঘুম থেকে জেগে উঠে তখন যখন সে রাতে ঘুম থেকে জেগে উঠে তখন সে গান করতে শুরু করে। এত সুখকর স্বপ্ন দেখে যে তার মনটাই ভালো হয়ে যায় এবং সে গান গাওয়া শুরু করে। আরেকটা হচ্ছে গ্রেট অবস্টিনেসি ডিসলাইকস হ্যাভিং এনিওয়ান নিয়ার হিম। এবং তার মধ্যে অনেক বেশি একগুঁয়ে ভাব দেখতে পাওয়া যায়, সে যেটা বলবে সেটাই সে করে ছাড়বে। এবং ডিসলাইকস হ্যাভিং এনিওয়ান নিয়ার হিম, এবং তার কাছে কেউ আসুক সেটা সে পছন্দ করে না। ডালনেস মিসপ্লেসেস অর ক্যানট ফাইন্ড প্রপার ওয়ার্ড when টকিং অর রাইটিং। এবং দেখা যায় যে তার মধ্যে একটা নিরানন্দ ভাব, মনমরা ভাব সবসময় থাকে। এবং যখন সে লিখে অথবা কথা বলে তখন সে প্রপার ওয়ার্ডটা, সঠিক শব্দটা, ওই যে বললাম যে সালফারের পেশেন্টদের একটা দাঁড়িয়ে থাকাটা সবচেয়ে বেশি আনকমফোর্টেবল সে ফিল করে, অস্বস্তি ফিল করে। তো দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি অস্বস্তি ফিল করে এবং বসে থাকাটাও সে অস্বস্তি ফিল করে। এবং দেখা যায় যে সে যখন বসে থাকে দাঁড়িয়ে থাকে তখন তার মাথা ঘোরে। আর এখন আমি কিছু তার রাইডিং সিমটমস এর কথা বলবো। সেটা হচ্ছে যে কমপ্লেইনস দ্যাট আর কন্টিনিউয়ালি রিল্যাপসিং, অর্থাৎ তার যে সমস্যাগুলো, তার প্রবলেমগুলো দেখা যায় যে বারবার ঘুরে ঘুরে আসে, ফিরে ফিরে আসে। তো এই ধরনের প্রবলেমগুলো আমরা সালফারের পেশেন্টের ক্ষেত্রে দেখতে পাই। পেশেন্ট সিমস টু গেট অলমোস্ট ওয়েল when the disease returns again and again। দেখা যায় যে পেশেন্ট একেবারে সেরে যাচ্ছে, প্রায় ভালো হয়ে যাচ্ছে, তারপর তার ডিজিজ গুলো ভালো হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে আবার সেই ডিজিজটা আবার ফিরে আসে, আবার ব্যাক করে। এই ক্ষেত্রে যদি আমরা সালফার দিই তাহলে পেশেন্ট খুব ভালো, তাহলে আর রোগগুলো ফিরে আসবে না এবং পার্মানেন্ট কিওর হবে। আর when carefully selected remedies fail to produce a favorable effect, especially in acute disease, তখন দেখা যায় যে সুনির্বাচিত ওষুধ দেওয়ার পরেও কোনো মানে ফলপ্রদ কোনো মানে ভালো কোনো পাওয়া যাচ্ছে না, ফল পাওয়া যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা সালফারের কথা চিন্তা করতে পারি, বিশেষ করে একিউট ডিজিজের ক্ষেত্রে। এবং ক্রনিক ডিজিজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আমরা নামের কথা চিন্তা করব। যখন সুনির্বাচিত ওষুধ কোনো ফ্রুটফুল রেজাল্ট দিচ্ছে না তখন আমরা আহ, একুইট ক্ষেত্রে সালফারের কথা চিন্তা করব। এবং ক্রনিকের ক্ষেত্রে সোই নামের কথা চিন্তা করব। It frequently severe to rouse the receive power of the system and clear up the case। দেখা যাচ্ছে যে এর যে এই ওষুধটা দেওয়ার পরে দেখা যায় যে এর প্রতিক্রিয়া শক্তি, ওই তন্ত্রের প্রতিক্রিয়া শক্তিটা জাগিয়ে তোলে এবং দেখা যায় যে কেসটা ক্লিয়ার হয়। কমফোর্টেবল পজিশন ফর এ সালফার পেশেন্ট। দেখা যাচ্ছে যে এটার আরেকটা গাইডিং সিমটমস হচ্ছে যে দাঁড়িয়ে থাকাটা সবচেয়ে বেশি অস্বস্তিকর একটা অবস্থা সালফার পেশেন্টের জন্য। সে কোনো অবস্থাতেই দাঁড়িয়ে থাকতে পারে না এবং তার মাথা ঘুরে অন্যান্য সমস্যা দেখা দেয়। তো এ হট পেশেন্ট ইয়েট persistently refuses to take bath। তো দেখা গেছে যে সে কিন্তু গরম কাতুর পেশেন্ট, হ্যাঁ, গরম সহ্য করতে পারে না, কিন্তু তারপরে দেখা যায় সে গরম কাতুর হওয়া সত্ত্বেও সে গোসলে তার অনীহা দেখা যায় এবং সে গোসল করতে চায় না। গোসল করলে তার সমস্ত সমস্যা বেড়ে যায়, ইভেন স্কিন ডিজিজও তার বেড়ে যায়। আরেকটা প্রবলেম হচ্ছে যে সালফারের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে বার্নিং এনিওয়্যার, অর্থাৎ শরীরের যে কোনো অংশে জ্বালা দেখতে পাওয়া যায় এবং এভরিওয়্যার অন দ্য বডি, অর্থাৎ শরীরের যে কোনো অংশে এদের প্রচুর জ্বালা দেখতে পাওয়া যায়, জ্বালা করে, জেনারেল অর লোকাল। এটা শরীরের যে সব সব অংশেই হতে পারে অথবা বা আংশিক জায়গা কোনো একটা নির্দিষ্ট অঙ্গে হতে পারে। এটা হচ্ছে যে সালফারের একটা গ্রেট সিমটম। এবং বার্নিংটা সাধারণত দেখা যায় যে এদের
সোলসে, পামে, পামসে, তারপর হচ্ছে ভার্টেক্সে, আইসে, নোজে, মাউসে, স্টোমাকে, আর অল ওভার দ্য স্কিনে, এবং পুরো চামড়ার মধ্যে এই জ্বালাটা দেখতে পাওয়া যায়। আর হচ্ছে এই যে জ্বালাটা সেটা বাড়ে হচ্ছে, সে যদি উত্তাপে তার এই জ্বালা বাড়ে, বিশেষ করে যদি সজ্জার উত্তাপে তার এই জ্বালাটা বেড়ে যায় এবং সে আহ, অনাবৃত হতে চায়, এই জ্বালায় উপশম অনাবৃত হলে এবং যদি সে কাভারিং থাকে মানে আবৃত থাকে, তাহলে তার জ্বালা বেড়ে যায়। আমরা জানি যে জ্বালার ক্ষেত্রে ন্যাসের তিনটা রেমেডি হচ্ছে সালফার, আর্সেনিক এবং ফসফরাস। তো সালফার এদের মধ্যে লিডিং পজিশনে আছে, অর্থাৎ প্রধান জ্বালার ক্ষেত্রে সালফার প্রধান একটা একটা মেইন রেমেডি। তো এখানে আর্সেনিকের ক্ষেত্রে জ্বালার ক্ষেত্রে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব, সেটা হচ্ছে যে আমরা আর্সেনিকের জ্বালাটা কিন্তু অনেক বেশি হয় এবং এটা অ্যাকিউট হয়, এবং সেই আর্সেনিকের সমস্ত জ্বালাই দেখা যায় উত্তাপে উপশম হয়, এক্সেপ্ট দেখা যায় যে হেড অর্থাৎ মাথার জ্বালা বা যন্ত্রণা সেটাই শুধুমাত্র ঠান্ডায় উপশম হয়। এবং সেই সাথে আর্সেনিকের রোগীদের জ্বালার সাথে কি দেখতে পাওয়া যায়, প্রস্ট্রেশন এন্ড রেস্টলেসনেস আমরা দেখতে পাই, অর্থাৎ অবসন্নতা এবং অনেক বেশি অস্থিরতা দেখতে পাই। দিবাভাগে মধ্যরাত এবং মধ্য দিবায় আমরা দেখতে পাই, এবং হ্যাজ ফিয়ার অফ ডেথ অর্থাৎ মৃত্যু তার মধ্যে আর্সেনিকের রোগীর মধ্যে মধ্যে কিন্তু মৃত্যুর একটা ভয় আমরা দেখতে পাই। আর ফসফরাসের ক্ষেত্রে আমরা কিভাবে সালফার থেকে ডিফারেন্সিয়েট করব, সেটা হচ্ছে যে এর কিন্তু সমস্ত অর্গানে জ্বালা দেখতে পাওয়া যায়, বিশেষ করে ইন্টারনাল অর্গানস গুলোতে অনেক বেশি জ্বালা দেখতে পাওয়া যায়। মানে শরীরের ভিতরের যে অর্গান গুলো থাকে সেখানে আমরা জ্বালা দেখি, এবং ইন স্পটস অর্থাৎ ছোট ছোট জায়গাগুলোতে দেখা যায় যে ফসফরাসের জ্বালা হয়। অ্যালং স্পাইন অর্থাৎ মেরুদণ্ড বরাবর জ্বালা হয়। ইন দ্য পামস এন্ড সোলস, এবং দেখা যায় যে এদের হাতের তালু পায়ের তালুতেও কিন্তু জ্বালা হয়। তো এই ধরনের প্রবলেম গুলো আমরা দেখতে পাই, এবং এইটা সাধারণত দেখা যায় যে ইভিনিং এ এর জ্বালাটা বেড়ে যায়। আমরা জানি যে ফসফরাসের সমস্ত যন্ত্রণায় দেখা যায় টুইলাইটে অর্থাৎ গোধূলি লগ্নে বেড়ে যায়। আর আরেকটা স্টোমাকের ক্ষেত্রে আরেকটা সুন্দর একটা সিমটমস আছে, সেটা হচ্ছে যে এ উইক এমটি অল গন সেন্সেশন ইন দ্য স্টোমাক, অর্থাৎ স্টোমাকের মধ্যে মনে হয় একটা দুর্বলতা এবং কোনো কিছু নেই, এমন একটা খালি খালি এরকম একটা অনুভূতি তার স্টোমাকের মধ্যে কাজ করে। এবং এই ক্ষেত্রে এই যে এই সিমটমসটা যে কোনো কিছু নেই, দুর্বলতা, খালি খালি শূন্যতা বোধ স্টোমাকের মধ্যে যে কাজ করে, এই সিমটমসটা কিন্তু আমরা সিপিআর মধ্যে দেখতে পাই, টেলিডোনিয়ামের ক্ষেত্রে দেখতে পাই, পালসিটিলার ক্ষেত্রে দেখতে পাই, এবং দেখা যায় যে কার্ডিয়ামের মধ্যেও আমরা দেখতে পাই। আর স্পেশালি অ্যাট 11 AM। তো দেখা যায় যে এটা সাধারণত বেলা 11টার দিকে, এই যে তার খালি খালি শূন্যতা বোধ স্টোমাকের মধ্যে, এটা বেলা 11টার দিকে দেখা দেয়, এবং ক্যান নট ওয়েট ফর লাঞ্চ, এবং সে দেখা যায় যে দুপুরের খাবারের জন্য ওয়েট করতে পারে না, অপেক্ষা করতে পারে না, তাকে অবশ্যই খেতে হয়। আরেকটা সিমটমস আছে যে কনজেশন ইন সিঙ্গেল পার্টস, অর্থাৎ শরীরের একটা একটা নির্দিষ্ট অংশতে দেখা যায় যে একটা অংশতে তার রক্ত সঞ্চয় হয়। সেটা হতে পারে আইসের ক্ষেত্রে, আইসে হতে পারে, নোজে হতে পারে, লিপসে হতে পারে, অ্যানাস এ হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। তো রক্তাধিক্য বা রক্তের ফল্য আমরা দেখতে পাই। এই জন্য দেখা যায় যে এদের আইস, নোজ, লিপস, অ্যানাস এগুলো লাল হয়ে থাকে। আর sulfur should be thought of in the first instance when the patient comes with a history of suppression of skin disease by external application, especially lotion, ointments, etc. তো দেখা যাচ্ছে যে আমরা যখন একটা পেশেন্ট আসবে আমাদের কাছে যে স্কিন ডিজিজে সাপ্রেস করেছে, বিশেষ করে আমরা প্রথমে চিন্তা করব যদি আদার সিমটমস মিলে যায়, তাহলে আমরা অবশ্যই সালফার দিলে অনেক ভালো রেজাল্ট পাবো। There is intense craving for sweet, acid, alcohol, beer, whiskey, aversion to milk, meat and business। তো দেখা যাচ্ছে যে এদের মিষ্টির প্রতি
টকের প্রতি, মদের প্রতি, বিয়ারের প্রতি, হুইস্কির প্রতি, এই ধরনের উত্তেজক দ্রব্যগুলোর প্রতি তাদের অনেক বেশি ডিজায়ার থাকে। এবং দেখা যায় যে এদের অ্যাভার্সন কিসে থাকে? মিল্ক, মিট অ্যান্ড বিজনেস। এবং এদের দেখা যায় যে দুধ এবং মাংস এবং ব্যবসা বাণিজ্য কাজকর্মের প্রতি অনেক বেশি অনীহা আমরা দেখতে পাই। আর এদের ডিসচার্জের একটা সিমটমস আছে, সেটা হচ্ছে অল দ্য ডিসচার্জেস, স্পেশালি লিকুরিয়া, নেজাল ডিসচার্জ এটসেট্রা, স্টুল। হ্যাঁ, এগুলো দেখা যায় যে তাদের যে সমস্ত ডিসচার্জ, বিশেষ করে সাদা স্রাব এবং যে নাকের যে ডিসচার্জটা হয়, স্রাবটা হয়, এবং স্টুল এত বেশি দুর্গন্ধযুক্ত হয় এবং অ্যাক্রিড হয়, ঝাঁঝালো হয়, এত বেশি দুর্গন্ধযুক্ত হয় এবং ঝাঁঝালো হয়। এবং দেখা যায় যে অনেক সময় স্টুল করে আসলো, তো পুরো রুমে এটার গন্ধ ছড়িয়ে যাচ্ছে, এত বাজে স্মেল হয় এদের স্টুলে। তো এবং এদের যে ডিসচার্জ গুলো যে দিক দিয়ে বয়ে যায়, যে যে অঙ্গ দিয়ে বয়ে যায়, সেখানে দেখা যায় হেজে যায় এবং এক্সক্রিয়েটেড হয়ে যায়। আর আরেকটা সিমটমস হচ্ছে অ্যাগ্রাভেশন বাই হিজ অ্যানাদার কিনোট অফ সালফার। তো দেখা যাচ্ছে যে সালফারের সমস্ত যন্ত্রণা দেখা যায় যে উত্তাপে তাদের বৃদ্ধি হয়। এটা একটা কিনোট সালফারের। স্পেশালি ওয়ার্মথ অফ বেড, বিশেষ করে দেখা যায় যে শয্যার উত্তাপে এদের সমস্ত যন্ত্রণা বেড়ে যায়, স্কিন ডিজিজের চুলকানি বেড়ে যায়, সমস্ত কিছু, ইচিং বেড়ে যায়। হ্যাঁ, আর হচ্ছে সালফার facilitates absorption of serous or inflammatory exudates in pleura, joints when the best selected remedies like APs, Bryonia, etc. fail. তো যখন আমরা জানি যে ওই সেরাস মেমব্রেনের কথা তো আমরা বললাম যে আমাদের যে লাংস থাকে, আমাদের যে হৃৎপিণ্ড থাকে, এটার যে কাভারিং থাকে সেটাকে বলা হয় সেরাস মেমব্রেন। তো সেইখানে সেই সেরাস ক্যাভিটিতে দেখা যায় যে অনেক সময় রস জমে, হ্যাঁ, ইনফেকশন হয় এবং রস জমে বিভিন্ন কারণে, ডিজিজের কারণে রস জমতে পারে, অথবা জয়েন্টে আমাদের দেখা যায় যে ইনফ্লামেশনের কারণে রস জমে। সেই ক্ষেত্রে যখন আমরা অ্যাপিস এবং ব্রাইনিয়া দিয়ে কোনো ভালো ফল পাই না, হ্যাঁ, সুনির্বাচিত রেমিডিস দিয়ে কোনো ভালো ফল পাই না, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে সালফার খুব ভালো। সেই ক্ষেত্রে দেখা যায় যে সালফার সালফার খুব ভালো কাজ করে। হ্যালো, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সালফার খুব ভালো কাজ করে এবং এটা শোষণ করে নেয়, এই রসটাকে শোষণ করে নেয়। তো সেরাস সেরাস ক্যাভিটিতে বা ইনফ্লামেশনের কারণে যদি কোথাও রস জমে, তাহলে আমরা সালফারের কথা চিন্তা করতে পারি। আর এর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি তো আগেই বললাম যে এদের মধ্যে বেলা 11টার দিকে দুর্বলতা এবং খালি খালি বোধ, মনে হয় যে কিছুই নেই, এরকম একটা শূন্যতা বোধ কাজ করে। এবং সে তখন দুপুরে খাবারের জন্য ওয়েট করতে পারে না। এই ধরনের প্রবলেম গুলো দেখা যায় এবং সেই সাথে তার জ্বালা, স্টোমাকের মধ্যে জ্বালা দেখতে পায়। আর এর কনস্টিপেশনের ক্ষেত্রে দেখা যায় যে একটা সিমটমস আছে। হ্যালো, হ্যাঁ, কনস্টিপেশনের ক্ষেত্রে শিরিন আপু, আপনি শেষ করলে। সালফার, যার উৎস খনিজ। সালফার মূলত গরম কাতর হলেও কখনো কখনো শীত কাতর। সালফার ব্যক্তি লক্ষণ কেন্দ্রিক, পলিক্রেস্ট, অন্তর্বর্তী, ক্রনিক ও শিশু প্রধান ঔষধ। সালফার হচ্ছে কিং অফ সোরা বলা হয় সালফারকে, অর্থাৎ সোরার রাজা। মূলত সালফারের মায়াজম অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসিফিলিটিক ও অ্যান্টি টিউবারকুলার। সালফারের আক্রান্ত দিক হচ্ছে প্রথমত শরীরের ডান দিক থেকে আক্রান্ত হয়ে পরে বাম দিকে আক্রান্ত হয়। শরীরের উপরের অংশ বাম দিকে এবং নিচের অংশ ডান দিকে আক্রান্ত হয়। যে উপাদান থেকে যে ওষুধটি তৈরি হয় সেই উপাদানের মূল বৈশিষ্ট্যগুলোর সাথে ওই ওষুধের মূল লক্ষণগুলো অনেক ক্ষেত্রে সাদৃশ্য বা মিল থাকে। যেমন সালফারের অপর নাম হচ্ছে গন্ধক। আর গন্ধকের
গায়ে খুব গন্ধ থাকে, আর এতে গন্ধ থাকার কারণেই হয়তো সালফারের রোগীর শরীরে মলমূত্রে, ঘর্মে, স্রাবে প্রচুর দুর্গন্ধ থাকে। গন্ধক সাধারণত কালো, হলুদ ও লাল রঙের হয়ে থাকে। গন্ধক কালো এবং ময়লা বলেই হয়তো সালফারের রোগীরা নোংরা বা অপরিষ্কার থাকে, এবং গন্ধক হলুদ এবং সোনালী রঙের হয় বলেই হয়তো সালফারের রোগী গায়ের রং উজ্জ্বল, দেখতে বেশ সুন্দর ও চুলগুলো সোনালী রঙের হয়ে থাকে। গন্ধক লাল রঙের হয় বলেই রোগীর ঠোঁট, জিহ্বা, ডগা, সমস্ত ছিদ্রপথ লাল টকটকে হয়। গন্ধক বেশি তাপে গলে যায় এবং অতিরিক্ত ঠান্ডায়ও দহন ক্ষমতা হারিয়ে ফেলে। তাই সালফারের রোগীরা সাধারণত গরম সহ্য করতে পারে না, এবং শীতের সময় পানি তার সহ্য হয় না, ঠান্ডা পানিটা সে সহ্য করতে পারে না। ম্যাচের কাঠিতে সালফার থাকে বলেই কাঠিতে ঘষা দেওয়ার সাথে সাথে মুহূর্তে কাঠি জ্বলে ওঠে এবং কিছুক্ষণের মধ্যে আবার শান্ত হয়ে যায়। ঠিক তেমনি সালফারের রোগীরাও মুহূর্তের মধ্যেই রেগে যায় এবং কিছুক্ষণ পরে আবার ঠান্ডা হয়ে যায়, শান্ত হয়ে যায়। গন্ধক বিভিন্ন উৎস থেকে পাওয়া গেলেও আগ্নেয়গিরির লাভার পুড়ে যাওয়া অবশিষ্টাংশ থেকে গন্ধক পাওয়া যায়। লাভার আগুন দুর্দমনীয়, হয়তো সে কারণেই সালফারের অহংকার লাভার আগুনের মতোই দুর্দমনীয়। কিছু গন্ধক সুন্দর, কিছু গন্ধক কালো বা ময়লা থাকে, তেমনি সালফারের রোগীদের মধ্যে কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রোগী পাওয়া যায় এবং কিছু নোংরা রোগীও থাকে। গন্ধক ধুইলে যেমন গন্ধ যায় না, তেমনি সালফারের রোগীকে ধুইলেও গন্ধ যায় না। গন্ধকে যেমন সব সময় গন্ধ থাকে, তেমনি সালফারের মনে সব সময় একটা অহংকার থাকে। সাভার হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালের শ্রদ্ধেয় আশরাফুল হক স্যার একটা লেকচারে সালফার নিয়ে আলোচনা করেছিলেন। তো সেখানে তিনি ঔষধের নামের মূল লক্ষণগুলো ওষুধের নামের মধ্যেই ফুটিয়ে তুলেছিলেন। আমি খুব মন্ত্রমুগ্ধের মতো শুনেছিলাম, আমি সেটা একটু আলোচনা করছি। যেমন সালফার, SULPHUR, সালফার। তো প্রত্যেকটা লেটারের মধ্যেই আমরা সালফারকে খুঁজে পাবো, বা এগুলো মনে রাখলে খুব সহজ হবে সালফারকে দখল করা। যেমন S ফর সেন্টিমেন্টাল, সেন্টিমেন্টাল হচ্ছে আবেগপ্রবণ বা ভাবপ্রবণ, সালফারের রোগীরা প্রচুর আবেগপ্রবণ হয়। U ফর আনগ্রেটফুল, মানে অকৃতজ্ঞ, সালফারের রোগীরা অকৃতজ্ঞ হয়। L ফর লায়ার, মিথ্যাবাদী, সালফারের রোগীরা মিথ্যে গল্প বা যে কোনো গল্প এমন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা দিয়ে সাজিয়ে গুছিয়ে বলে যে শুনলে মনেই হবে না যে কোনটা সত্য আর কোনটা মিথ্যে, বা সে মিথ্যে বলছে। P ফর ফিলোসফার ফলস, মানে ভণ্ড দার্শনিক, কবিগুরুর ভাষা দিয়ে সালফারের দার্শনিক মানসিক অবস্থাটাকে আরেকটু সুন্দর এবং সুঠাম রূপে পরিস্ফুটিত করতে চাই। যেমন কেনই বা মোর জন্ম লওয়া, এই যে বিপুল বিশ্ব মাঝ, আসছে ভেসে কোথা থেকে, হেথায় বা মোর কি কাজ। ঠিক সালফারের রোগীরা এরকম চিন্তা করে যে কোথা থেকে আসছি, কেনই বা আসছি, কোথায় যাব, এখানে আমার কি কাজ, এসব চিন্তাই বেশি করে এবং জগৎ সংসারকে নশ্বর মনে করে। সে চুল কাটে না, দাড়ি কাটে না, হাতের নখ পরিষ্কার করে না, একটু আগাছালো থাকে। এরপরে হচ্ছে PHUR, H ফর হটি, হটি হচ্ছে অহংকারী। সালফারের অহংকার প্রচুর বেশি এবং লাভার আগুনের মতো দুর্দমনীয় অহংকার সালফারের। আনটিডি ফর ইউ ফর আনটিডি, আনটিডি হচ্ছে অপরিষ্কার বা নোংরা, সালফারের রোগীরা প্রচুর নোংরাও থাকে, অপরিষ্কারও থাকে। এবং আর ফর রিপ্রোচেস, মানে নিন্দুক, সালফারের রোগীরা প্রচুর সমালোচনা করে। গন্ধক বিভিন্ন উৎস থেকে পাওয়া গেলেও আগ্নেয়গিরির লাভার পুড়ে যাওয়া অবশিষ্টাংশ থেকেই মূলত গন্ধক পাওয়া যায়। লাভার আগুন যেমন দুর্দমনীয়, হয়তো সে কারণেই সালফারের অহংকারও লাভার আগুনের মতোই দুর্দমনীয়। আমি আসছি এবার সালফারের প্রথম শ্রেণীর মানসিক লক্ষণ নিয়ে। যেমন সালফারের বুকে চাপ পড়লেই মন উৎকণ্ঠা হয়ে ওঠে বা মন উৎকণ্ঠায় ভরপুর হয়ে যায়। সালফারের মন মানসিক দুর্বলতা থাকে, সালফারের মনে মানসিক দুর্বলতা থাকে এবং ভ্রান্ত বিশ্বাস থাকে। যেমন পুরাতন ছেঁড়া কাপড় সে সিল্কের ন্যায় সুন্দর মনে করে। সালফারের মন বোকার মতো সুখ ও গর্ব অনুভব করে। সালফারের মন উৎসাহহীনতা নিজের চেহারা সম্বন্ধে এবং উৎসাহহীনতা অন্যের মঙ্গলের ব্যাপারে। সালফার কান্না করতে ইচ্ছে করে এবং সকালের দিকে এবং বেলা 11টার দিকে তার ক্ষুধা বেড়ে যায়। এবার আসছি আমি সালফারের মূল কথা বা সামারাইজ।
সালফারের গায়ের রং উজ্জ্বল, সুন্দর চেহারা, সোনালী চুল, পরিষ্কার ও নোংরা, কলকুচো কলকুচো ধরনের মানুষ। সালফার সামনের দিকে ঝুঁকে এবং সামান্য বাঁকা হয়ে থাকে। চর্বি, দুধ, রোদ, গরম সহ্য না হলে, মিথ্যাবাদী ও অহংকার হলে সালফার নিশ্চিত করে ভাবতে পারেন। ঠোঁট এতটাই লাল যে মনে হয় রক্ত বের হবে, সেই সাথে কলকুচো হলে সালফার না হয়েই পারে না। আর সালফারের বডি স্ট্রাকচার বা আকৃতি নিয়ে আলোচনা করছি। সালফারের আকৃতি হচ্ছে গায়ের রং উজ্জ্বল, সোনালী বা কালো চুল, ঠোঁট লাল, সুন্দর চেহারা, হালকা পাতলা লম্বা গড়ন, আবার কখনো কখনো মোটা তাজাও হয়ে থাকে সালফার। ঘাড় সামনের দিকে ঝুঁকে থাকে, কুচো হয়ে বসে, মেরুদণ্ডের দুর্বলতা হেতু কলকুচো হয়ে চলাফেরা করে। পেট মোটা কিন্তু শরীর চিকন। এবার আসছি সালফারের মানসিক লক্ষণ নিয়ে। সালফারের মনে খুব অহংকার, আর অহংকার বজায় রাখার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করে। এরা কাজ, কর্ম, জ্ঞান, বুদ্ধি, সম্পর্ক, নিজের অবস্থান সবকিছু দারুণ করতে চেষ্টা করে। মনে করে এসবে ব্যর্থ হলে সবার কাছে ছোট হয়ে যাবে, বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়বে। মনের মধ্যে একটা চাপ থাকে যে সমাজে সে ছোট হচ্ছে, মনে এমন একটা ভয় কাজ করে। আর এরা অহেতুক জটিল ভয়ে আতঙ্কিত থাকে। সালফারকে বলা হয় প্রতারক। মিথ্যে গল্প সাজিয়ে গুছিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এমন ভাবে বলে কেউ বুঝতেই পারে না যে সে মিথ্যে বলছে। এরা অনেকটাই বাচাল হয়, সালফারের রোগীরা অনেকটা বাচাল হয়। এরা বদমেজাজি, জটিল চরিত্রের এবং অকৃতজ্ঞ হতে পারে। এরা ছেঁড়া কাঁথায় সে কোটি টাকার স্বপ্ন দেখে, সব সময় নিজেকে সবার উপরে রাখতে চায়, কারো কাছে ছোট হতে চায় না। সালফার খুব কর্তৃত্ব পরায়ণ। জিহ্বার ডগা লাল থাকলে যে কর্তৃত্ব পরায়ণ হয়, সালফারই তার উৎকৃষ্ট প্রমাণ। সালফারের রোগী খুব ব্যস্তবাগিস এবং খুব তাড়াহুড়া করে। এদের হুকুমের ঠেলায় পাশে কেউ থাকতে চায় না। যখন যা বলবে, হুকুম পালনে দেরি হলে এমনকি খুঁটিনাটি বিষয় নিয়ে অযথা বকাবকি শুরু করে। সালফারের একটা মেইন লক্ষণ। নিজে তেমন ধর্ম পালন করে না, করলেও কথায় কথায় ধর্মের কথা বলে, ভণ্ড ধার্মিক। অনেকে লোক দেখানো ধর্মকর্ম করে। সালফার যেমন স্বার্থপর হয়, তেমনি আবার মানুষের জন্য প্রচুর করে। এরা জ্ঞান পিপাসু, জানার আগ্রহ অসীম। তাই সালফারের ছোট ছোট বাচ্চারা এটা সেটা ধরে বা ছুঁয়ে দেখতে চায়, জানতে চায়, সেটাকে বুঝতে চায়। সালফার বেশ আশাবাদী, যা সোরার অন্যতম বৈশিষ্ট্য। গরিব হয়ে যাওয়ার ভয়ে তাই এদের কর্মক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য সব জায়গায় প্রচুর অর্থ কামানোর আকাঙ্ক্ষা লক্ষ্য করা যায়। রোজগারের জন্য খুব উদ্যমী হয় ও কাজ করে, যাতে গরিব হতে না হয়। তার ধারণা সে জগতে জ্ঞানী, ধনী, ভালো, সবকিছুতে সবার চেষ্টা। সাধারণ, অসাধারণ এবং শ্রেষ্ঠ এসব ভাবতে তার খুব ভালো লাগে। এরা বাস্তববাদী হয়, আত্মবিশ্বাসী হয়, কর্তৃত্ব পরায়ণ, বুদ্ধিজীবী ধরনের মানুষ। এরা তুলনামূলকভাবে খোলামেলা, নিজে যা বোঝে তাই ঠিক মনে করে। সালফার শুরুতে পরিশ্রমী, আশাবাদী, পরিষ্কার থাকলেও কোনো কারণে ব্যর্থ হলে শেষে হতাশায় ভোগে। শরীর ও পোশাক পরিষ্কার রাখার ব্যাপারে আগ্রহ হারায়। বড় কোনো ব্যর্থতার পর হতাশায় ডুবে যায় এবং অলস হয়ে যায়, কাজের প্রতি অনীহা আসে। তখন নোংরা থাকতে দেখা যায় সালফারকে, শারীরিক পরিশ্রম করতে বিতৃষ্ণা দেখা যায়। আবার নিজের কাজ নিজে যতটুকু করবে তার চেয়ে বেশি অর্ডার করতে সে পছন্দ করে। নিজে মূর্খ হলেও শিক্ষিত মানুষের তুচ্ছ মনে করে। সালফারের পরিষ্কার বা নোংরা, পরিশ্রমী বা অলস, এই দুই ধরনের রোগী আমরা দেখতে পাই। নিজের যোগ্যতা বা ভালো কাজের স্বীকৃতি চায় সালফারের রোগীরা। এরা দার্শনিকের মতো তত্ত্ব কথা বলে। অপরের দোষ খুঁজে সমালোচনায় এরা বেশ পটু, কিন্তু নিজের ত্রুটি দেখে না। অন্যকে হেয় করার প্রবণতা, অযথাই অন্যকে দোষারোপ করে। আর কাপড়, সালফারের রোগীরা কখনো কাপড় চোপড় খুব টাইট ফিট করে পড়তে পারে না। এরা সবসময় ঢিলা ঢালা কাপড়ই পড়তে পছন্দ করে। এরা একদিকে যেমন পরিষ্কার নোংরা থাকে, পরিষ্কার থাকার ব্যাপারে তাদের কোনো চিন্তা ভাবনাও থাকে না। যেমন খাওয়ার পরে পোশাকে হাত মুছে নেয়, কে কি ভাবছে না ভাবছে সেদিকে তার কোনো লক্ষ্য নাই বা ভ্রুক্ষেপও করে না। আর সালফার প্রচুর বানিয়ে বানিয়ে কথা বলে, যাতে লোকে তাকে জ্ঞানী মনে করে। বিজ্ঞানী ম্যাকিয়েভেলি বলেছেন, মানুষ জন্মগতভাবে স্বার্থপর। সালফার হয়তো জন্মগতভাবে পাওয়া
স্বার্থপরতা ছাড়তে পারে নাই, তাই সালফার স্বার্থপর। এবং ডক্টর কেন্ট বলেছেন এরা নির্বোধের মতো গর্ববোধ করে, ছেঁড়া কোনো ন্যাকড়াও সে অনেক দামি মনে করে। আবার দেখা যায় 5 টাকার জন্য দর কষাকষি করে এবং 100 টাকা অনায়াসে ছেড়ে দিতে পারে। আবার সামান্যের জন্য ঝগড়া করে, এর একটা বৈশিষ্ট্য। অনেক ক্ষেত্রে নীতিবোধ বা শৃঙ্খলাও থাকে না তাদের মধ্যে, সালফারের রোগীদের মধ্যে। সামান্য কিছু পেলে যেমন খুশি হয়ে যায়, আবার সামান্য কিছুতেই মন খারাপ করে ফেলে। এরা খুবই খেয়ালি মানুষ, রাগারাগি চেঁচামেচির পরে অনুশোচনা করে। মুখ হাত পা না ধুয়ে খেতে বসে যায়। সালফারের ছোট ছোট বাচ্চাদের দেখা যায় স্কুল থেকে আসার পরে ব্যাগ একদিকে ফেলে দিল, কাপড় চোপড় খুলে একদিকে ফেললো, এরপরে হাত মুখ না ধুয়ে খেতে বসে গেল। এগুলো লক্ষ্য করা যায় সালফারের রোগীদের মধ্যে। সালফারের রোগীরা শরীরের নানা স্থান থেকে দুর্গন্ধযুক্ত ময়লা নিয়ে শোকে, নাকে শোকে, অথবা মাঝে মাঝে ছোট বাচ্চাদের দেখা যায় নাকের মধ্যে হাত দিয়ে শুকনা সর্দিগুলো এনে মুখে দেয়, খায়। সালফারের পাগল রোগীরা যেখানে ছেঁড়া কাপড় কাগজ যা পায় তাই দামি মনে করে কুড়িয়ে ব্যাগ ভরে, এবং এদের লজ্জাও এতটাই কম যে যেখানে সেখানে পেশাব পায়খানা করতে বসে যায়। এরা ভীরু হলেও কোনো নিয়ম মানে না, শাসন গ্রাহ্য করে না। তার ধারণা সে কোনো ঘুরতেই পারে না, কোনো বিষয় সে জানুক বা না জানুক সেই বিষয়ে সে তর্ক করবেই। চর্মপীড়া চাপা পড়লে উদ্বিগ্নতার জন্ম নেয়, এজন্য সালফারের রোগীদের উদ্বিগ্ন থাকতেও দেখা যায়। ও বদ্ধ ঘর অপছন্দ, সালফারের রোগীদের বদ্ধ ঘরটা খুবই অপছন্দ, তারা খোলামেলা থাকতে চায়। ঘরের দরজা বন্ধ করলে বা লিফটে উঠলে তারা মনে করে এই বুঝি দম বন্ধ হয়ে মারা যাবে। সালফারের শিশুরা মল ত্যাগ করতে ভয় পায়, খুব কান্নাকাটিও করে, গোসল করতে ভয় পায় এবং কান্নাকাটি করে। নখ চুল কাটতে চায় না, পোশাক শরীর পরিষ্কার ও স্নান করতে চায় না, মানে পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন করা বা গোসল করা এটা সালফারের ছোট বাচ্চারা চায় না। শিশুরা মল ত্যাগের পর মল মুখেও দেয়। আবার দেখা যায় এক কথা সালফার যেমন নোংরাও থাকে, আবার কিছু পরিষ্কার পরিচ্ছন্ন সালফারের রোগীও আমরা পেয়ে থাকি। তবে ঔষধ প্রয়োগের উপযুক্ত লক্ষণ যখন আমরা না পাবো, ঠিক তখনই বুঝতে হবে যে তার ভিতরে সরার কোনো একটা কারণ রয়েছে এবং সালফারের কথাই ভাবতে হবে। স্যার আমি কি সময় বেশি নিয়ে নিচ্ছি? কিছু দেখতে পাই, যেমন ঔষধ প্রয়োগের উপযুক্ত লক্ষণ যদি পাওয়া না যায় তো বুঝতে হবে সোরা দোষের কারণে এমনটা হয়, তখন আমরা সালফারের কথা একবার ভাববো। নির্বাচিত ঔষধ দিয়ে যদি কোনো রোগীর কোনো রোগ আরোগ্য হয়ে পুনরায় একই লক্ষণ নিয়ে শরীরের কোনো একটা অংশে সেটা প্রকাশ পায়, তবে তা সালফার। এই অদ্ভুত লক্ষণের উপর ভিত্তি করে আমরা সালফার প্রয়োগ করলে দারুণ ফলাফল পাবো। চর্মপীড়া চাপা দেওয়ার পর সময় মতো সালফার প্রয়োগ করা না হলে শরীরে সোরা দোষ প্রতিষ্ঠিত হয়। সালফারের চর্মপীড়া চাপা দিলে বারবার অসুস্থ হওয়ার প্রবণতাও দেখা যায়। সোরিনামের চর্মপীড়া চাপা দিলে সামান্য ঠান্ডাতে বারবার টনসিল প্রদাহ হওয়ার সম্ভাবনা থাকে। আর সিফিলিনামের সামান্যতম লক্ষণকে চাপা দিলে পরিপূর্ণ লক্ষণযুক্ত যক্ষার আবির্ভাব হয়। সোরা বারবার একই রূপে রোগ আক্রমণ করে, কিন্তু টিউবারকুলার প্রবণতা বারবার বিভিন্ন রূপে নিজের লক্ষণ বিকাশ করে। সিফিলিটিক প্রবণতা মন ও স্নায়ুকেন্দ্রের বিশৃঙ্খলা করা সহ সমস্ত শরীরকে দুর্বল এবং বিকল করে ফেলে। সোরা রোগী স্বাস্থ্য শীর্ণ হলেও এরা খুব চঞ্চল বা অস্থির হয়। আর সোরা এককভাবে কখনোই শরীরের কোনো আকারগত পরিবর্তন করতে পারে না, কার্যগত পরিবর্তন করতে পারে। যদি কোনো যন্ত্রগত পরিবর্তন লক্ষিত হয় বুঝতে হবে সেখানে সাইকোসিস বা সিফিলিস যে কোনো একটি সোরার সাথে মিশে সাইকোসিস অথবা সোরার সাথে মিশেছে, অথবা সাইকোসিস এবং সিফিলিসিস দুটোই সোরার সাথে মিশে শরীরে অবস্থান করছে, নতুবা যন্ত্রগত পরিবর্তন হতো না। আর সোরা রোগীরা সাধারণত যে স্বপ্ন দেখেন তাদের মধ্যে একটা চাপ কাজ করে, চাপ বোধ হয় এবং সে মনে করে সমাজে সে অবদমিত হচ্ছে বা ভয় পাচ্ছে। এ কারণেই সে কিছু ভীতুও থাকে, স্বপ্নে অন্য প্রাণী তাকে তাড়া করছে, বুকে চাপা কষ্ট এবং ভয়ের স্বপ্ন সে বেশি দেখে। আর সালফারের ডিজায়ার বা প্রথম শ্রেণীর পছন্দের খাবারগুলো হচ্ছে টক, ঝাল, মিষ্টি, মাংস,
মশলাযুক্ত খাদ্য, কাঁচা খাদ্য, সুস্বাদু খাবার এবং মদ জাতীয় পানীয় সে খুব পছন্দ করে। বিশেষ করে মহিলাদের মাসিকের পূর্বে মিষ্টির চাহিদাটা অনেক বেড়ে যায়। আর সালফারের অপছন্দের খাদ্যগুলো হচ্ছে, প্রথম শ্রেণীর অপছন্দের খাদ্যগুলো যেমন রুটি, ডিম, মাংস, জলপাই সে খুব অপছন্দ করে। আর সালফারের যখন আমরা কোনো রোগীকে সালফার প্রয়োগ করবো তখন নিষেধ করে দিতে হবে যে রুটি, মাখন, মাংস, চর্বিযুক্ত খাদ্য, দুধ এবং টক এগুলো সে খেতে পারবে না। সালফার প্রয়োগ করার সময় কিছু সতর্কতাও আমাদের মেনটেন করতে হবে, যেমন যক্ষা, ক্যান্সার, ডায়াবেটিসের রোগীর শেষ অবস্থায় সালফারের উচ্চ শক্তি কখনোই প্রয়োগ করা যাবে না, এতে রোগীর মৃত্যুও হতে পারে। এবং ক্যালকেরিয়া কার্ভের পরে সালফার খুবই ক্ষতিকর, সুতরাং আমরা সালফারের আগে কখনো ক্যালকেরিয়া কার্ভ প্রয়োগ করব না। ধাতুগত সিফিলিসের সালফার সতর্কভাবে ব্যবহার করতে হয়, যেমন মহিলাদের মাসিকের সময় প্রথম 4 দিন অ্যান্টিসোরিক যে কোনো ওষুধ অথবা সালফার প্রয়োগ না করাটাই ভালো, তবে বিশেষ প্রয়োজন হলে মাসিক শুরুর 4 দিন পর থেকে ব্যবহার করা যেতে পারে। এবং গর্ভাবস্থায় 3য় মাসে গর্ভবতী মাকে যদি সালফারের উচ্চ শক্তি সেবন করানো হয় তবে মায়ের গর্ভের শিশু অনেকটাই সোরা দোষমুক্ত হয়ে জন্মগ্রহণ করে। এই ব্যাপারে ডক্টর হ্যানিম্যান দারুণ নির্দেশনা দিয়েছেন। সালফারের বৃদ্ধি এবং উপশম। সালফারের বৃদ্ধি সাধারণত দাঁড়িয়ে থাকলে, এটা বেশিক্ষণ দাঁড়াতে পারে না। আর চাপা পড়া চিকিৎসা, গরম আবহাওয়া বা গরম বাতাস, বিছানার গরম, পরিশ্রম, উলের কাপড় পরলে, আবহাওয়ার পরিবর্তনে, গোসল করলে, দুধে কথা বললে, বদ্ধ ঘরে থাকলে এবং বেলা 11টায় পূর্ণিমায় সালফারের বৃদ্ধি দেখা যায় এবং মিষ্টি খেলেও সালফারের বৃদ্ধি দেখা যায়। আর সালফারের উপশম, চলাফেরায়, ব্যথায়, গরম সেক দিলে, ডান দিকে শয়নে, মুক্ত বাতাসে, শুষ্ক আবহাওয়ায় এবং প্রচুর ঘাম হলে সালফারের উপশম দেখা যায়। স্যার, আমার পরে বোধহয় আরো 2জন বক্তা আছেন, আমি অনেক সময় নিয়েছি, তো আজ কথা কি শোনা যাচ্ছে স্পষ্ট? জি, শোনা যাচ্ছে আপনাকে। দুঃখিত, আমি আধা ঘন্টা অনেকক্ষণ ট্রাই করার পরে অবশেষে আমি জয়েন হতে পেরেছি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর যদি আমার কথার মধ্যে যদি কখনো লাইন কেটে যায় বা আপনারা শুনতে না পান তাহলে প্লিজ আমাকে ইনফর্ম করবেন, আমি পুনরায় আবার সেই কথাটি বলবো। ধন্যবাদ ডাক্তার শাহানারা আপাকে, উনি খুব চমৎকার ভাবে সালফারের বেশ কিছু মৌলিক কথা ব্যাখ্যা করেছেন, যদিও আমি প্রথম দিক থেকে ছিলাম না, থাকলে হয়তো বা আমি আরো সুন্দরভাবে শুনতে পারতাম। তবে যতটুকু বলেছেন ততটুকুই অনেক সুন্দর এবং সাবলীল ভাবে উনি সালফারের এক একটু আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। তো আমি আজকে একটু সালফার সম্পর্কে বলতে চাচ্ছি। ডাক্তার হ্যানিম্যান কর্তৃক আবিষ্কৃত প্রধান সুরা দূষণ ঔষধি হচ্ছে সালফার। এর কমন নাম হচ্ছে ব্রিমস্টোন, বা যাকে আমরা অর্ধপতিত গন্ধক বলে পরিচিত বা বলে থাকি। এর উপযোগিতা অর্থাৎ কি কারণে বা কজেসটা কি, সালফার কি কজে আমরা এটা ব্যবহার করব। গ্ল্যান্ডের বিভিন্ন অসুখ বিসুখে ভুগে বা স্কপুলার দোষে, শিরা, উপশিরা, অতিরিক্ত রক্ত সঞ্চয় ইত্যাদি অসুখের ক্ষেত্রে সাধারণত আমরা সালফার ব্যবহার করে থাকি। এর রিজিয়ন মানে ক্রিয়াস্থলটা কোথায় কোথায় হবে? সার্কুলেশন, ভেনাস যথা পোর্টাল অ্যান্ড অ্যাবডোমেন, মেমব্রাস, মিউকাস এবং সেরাস মেম্বার্স থেকে রেকটাম, চেস্ট, স্কিন, ফোল্ড, বিশেষ করে ভাঁজে, ফোলের যে মানে আমাদের হাতের কোণে যে ভাঁজগুলি থাকে বা যে কোনো শরীরের ভাঁজগুলোতে সালফার খুব ভালো কাজ করে। ভার্টেক্স, সোল, জয়েন্ট অ্যান্ড গ্ল্যান্ডস এগুলোর উপরে সাধারণত সালফারের খুব ভালো দক্ষ আছে। সালফার এমন একটি পূর্বলক্ষিত সম্মানিত ওষুধ যে এটা আসলে কোথা থেকে আলোচনা করব তা বলা খুবই কঠিন। কথাটি কিন্তু আমার নয়, কথাটি বলেছেন ডাক্তার ক্যান্ট। পলিটেস্ট ওষুধগুলোর মধ্যে সর্ববৃহৎ একটি হচ্ছে সালফার। এই জন্য আমরা সালফারকে পলিটেস্ট মেডিসিনের রাজা অর্থাৎ তাজ বলতে পারি। একটি রাজার যেমন তার মাথার তাজটি না থাকলে তার আর কোনো সম্মানই থাকে না, কিংবা রাজা সর্বস্ব দিয়ে চেষ্টা করে তার মাথার তাজটিকে রক্ষা করতে, ঠিক সালফার মেটেরা মেডিকাতে আমাদের এমন একটি গুরুত্বপূর্ণ মেডিসিন যে তাকে ছাড়া আমরা মেডিসিনের অন্য কোনো ওষুধের কথা আমরা ভাবতেই পারি না। তাই আমরা সালফারকে একে তাজের সাথে তুলনা করি। এখন আমি সালফারের উৎপত্তি নিয়ে বলবো। আসলে প্রত্যেকটি মেডিসিনের
উৎপত্তি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি আমরা উৎপত্তি গুলাকে সঠিকভাবে জানতে পারি তাহলে কিন্তু আমরা মেডিসিনের অনেকগুলো লক্ষণ সেই উৎপত্তি থেকে আমরা শিখতে পারি এবং মনে রাখতে পারি। যেমন টেলরের ড্রাগ পিকচার বইটিতে লেখা আছে, সালফার সম্পর্কে বলা আছে যে এটি আগ্নেয়গিরি থেকে সালফার উৎপত্তি এবং তা অগ্নুৎপাত ঘটায়। তাহলে কি দাঁড়ালো? আগ্নেয়গিরি থেকে সালফার উৎপত্তি এবং তা অগ্নুৎপাত ঘটায়। এখন আমি যদি শুধুমাত্র এই আগ্নেয়গিরি এবং অগ্নুৎপাত এই দুটি বিষয়ের উপর যদি ব্যাখ্যা করি তাহলে কিন্তু আমি সালফারের অনেকগুলি লক্ষণ এখানে আমি খুঁজে পাই। পয়েন্ট নাম্বার 1, জ্বালাপোড়া। আগ্নেয়গিরিতে জ্বালাপোড়া হবে না এটাই তো স্বাভাবিক, জ্বালাপোড়া হবে এটাই তো স্বাভাবিক। সেক্ষেত্রে যদি আমি আগ্নেয়গিরির দিকে তাকিয়ে থাকি তাহলে কিন্তু আমি সালফারের জ্বালাপোড়া পাই। সালফারের সকল ক্ষেত্রে জ্বালাপোড়া বিদ্যমান, তার চোখ, নাক, জিহ্বা, নাসাদণ্ড, মুখমণ্ডল, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হাত, পা, মাথা, তলা, আপনি যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বলে না কেন জ্বালা জ্বালা জ্বালা, অর্থাৎ সালফারে কিন্তু জ্বালাপোড়া থাকবেই। দ্বিতীয় হচ্ছে লালাভ। আগ্নেয়গিরি অগ্নুৎপাত দিয়ে একটি লালাভ সৃষ্টি হয়, আমাদের সালফারেও কিন্তু সেই লালাভটা আছে। সালফারের প্রত্যেকটি ছিদ্র পথেই আমরা লালাভ দেখতে পাই। এটি এমন যে তা অন্য আর কোনো মেডিসিনে আমরা পাই না। সেটা হতে পারে জিভ, হতে পারে চোখের পাতা, মলদার। একটা ছোট বাচ্চার যখন আমরা ডায়রিয়া বা আমাশা যে কোনো একটা বিষয় দেখি এবং সেই বাচ্চাটি শুধুমাত্র আমরা অ্যানাস অর্থাৎ পাইপ মলদার দেখেই কিন্তু আমরা বলতে পারি যে এটি সালফারের রোগ। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু আগ্নেয়গিরি অগ্নুৎপাতের একটা যথেষ্ট মিল আছে। নাম্বার 3, উত্তাপের ঝলক। উত্তাপের ঝলক এখানে কি? একটি সালফারের রোগী হাত, পা, মাথা তিনটাই সবসময় গরম থাকে। যদি একজন সালফারের রোগী আপনাকে হাতে হাত রাখে অথবা আপনি যদি তাকে ফিজিক্যাল এক্সামিন করার সময় একটু গায়ে স্পর্শ করেন তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে তার উত্তাপের ঝলকটি আপনিও ফিল করছেন, দ্যাটস মিন অনুভব করছেন। তাহলে এখানেও কিন্তু আমাদের সালফারের একটি উত্তাপের ঝলক আছে। জলের প্রতিক্রিয়া, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে, এটা কিন্তু আমরা নিউটনের গতিশক্তি হিসেবে থেকে জানি। আগ্নেয়গিরি অগ্নুৎপাতে যদি আপনি পানি ঢেলে দেন তাহলে কিন্তু সেটা ব্যাপকভাবে বিক্রিয়া সৃষ্টি করবে। ঠিক এজন্য কিন্তু সালফারের রোগীদের জলের প্রতি একটা অনুরোধ থাকে, অর্থাৎ তারা গোসল করতে চায় না এবং পানি দিলে বা গোসল করলে তাদের সকল ধরনের রোগ লক্ষণ বৃদ্ধি পায়, যার জন্য তাদের পানির প্রতি একটা অনীহা থেকে যায়। ক্ষতকর স্রাব। আগ্নেয়গিরি অগ্নুৎপাত থেকে যে লাভাটা বের হয় সেটা কিন্তু অত্যন্ত জ্বালাপোড়া এবং ক্ষতকর। এজন্যই সালফারের যতগুলো ডিসচার্জ আছে, হতে পারে সেটা মাসিক, প্রস্রাব কিংবা আপনার সর্দি করা, যে কোনো ডিসচার্জ থেকে কিন্তু এটি খুব ক্ষতকর হয়। বাহ্যিক চেহারা। আসলে সালফারের রোগীরা কেমন হবে আমরা কিন্তু সবাই জানি, ইতিমধ্যে আমাদের রেবা আপা খুব সুন্দরভাবে বাহ্যিক চেহারাটা তুলে ধরেছেন। তারপরও আমি একটু বলছি, সালফারের রোগী রোগা পাতলা হবে, দেহ পাতলা, চেহারা বৃদ্ধির মতো কুলুকুচু করে হাঁটবে। এরকম কোনো পেশেন্ট যখন আপনার ঘরে প্রথমেই ঢুকবে তখনই কিন্তু আপনি মনে মনে একটা আইডিয়া করতে পারবেন যে এই দুটো সালফারের পেশেন্ট। কিন্তু শুধু কিন্তু রোগা পাতলা হলেই যে সালফার হবে তা কিন্তু নয়, কেননা তাছাড়াও কিন্তু মোটা, গোলগাল এবং হৃষ্টপুষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু সালফার হয়, কেননা উইচ দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। একজন চিকিৎসক মনে করেন যে চিকিৎসক ম্যাটেরিয়াল যত কম জানেন তিনি তত বেশি সালফার প্রয়োগ করে থাকেন। কথাটি আমার নয়, কথাটি টাইলরের। কেন? কারণ সালফারের পা থেকে মাথা পর্যন্ত এত বেশি লক্ষণ আছে যে অন্য কোনো মেডিসিনে তা নেই। তাই একজন চিকিৎসক মনে করে আমি যদি কখনো কোনো তরুণ রোগের ক্ষেত্রে সালফার দিতে ব্যর্থ হই, তরুণ রোগের ক্ষেত্রে যদি আমি আমার কাঙ্ক্ষিত মেডিসিনটি দিতে ব্যর্থ হই তাহলে একবার আমি সালফার প্রয়োগ করি। এর জন্যই হয়তোবা টাইলর এই কথাটি বলেছেন যে সালফার যারা বেশি বেশি পড়বে তারা শুধুমাত্র সালফারই প্রয়োগ করবে। অ্যালেন্স এনসাইক্লোপিডিয়াতে সালফারের প্রায় 1040-টিরও বেশি লক্ষণ আছে যা সালফারের একগুচ্ছ ব্যাপকতাকে সমর্থন করে। অ্যালেন্স কি নোটে আরেকটি কথা বলা আছে, সাবধানতার সাথে ওষুধ নির্বাচন হলেও যখন সন্তোষজনক ফল পাওয়া না যায়, বিশেষত তরুণ রোগের ক্ষেত্রে, তখন এই ওষুধ জীবনী শক্তির প্রতিক্রিয়া আনে এবং রোগ শক্তিকে সরিয়ে দেয়।
সরি সারিয়ে দেয়। অর্থাৎ আমি একটু আগে যে কথাটি বললাম যে যদি তরুণ রোগের ক্ষেত্রে নির্বাচিত ওষুধ ব্যর্থ হয় তাহলে সালফারটি তার আশানুরূপ একটি ফলাফল দিতে পারে। আমি যদি সংক্ষিপ্ত ভাবে সালফারের একটি চিত্র তুলে ধরি, নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বইতে আমাদের বেশ কিছু সংক্ষিপ্ত ভাবে সালফারের কিছু কোটেশন দেওয়া আছে মূল কথার উপরে নির্ভর করে। প্রথম যে কথাটা লেখা আছে তা হচ্ছে সালফার অপরিষ্কার এবং অপরিচ্ছন্নতা। এটা আমার ইতিমধ্যে বক্তা বলে গেছেন এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আচ্ছা, আল্লাহ তাআলা কিন্তু আমাদের খুব নিখুঁত এবং সুন্দরভাবে সৃষ্টি করেছেন। আমাদের চোখ, নাক, কান, ঠোঁট প্রত্যেকটি জায়গায় দিয়েছেন। তারপরেও কিন্তু আমি আমার বাবাকে বাবা, মামাকে মামা, কাকাকে কাকা বলি। কেন? কাকার যে জায়গায় চোখ, যে জায়গায় নাক, যে জায়গায় ঠোঁট, বাবারও তো ঠিক একই জায়গায় আছে, ভাইয়েরও তো তাও ঠিক একই জায়গায় আছে। তারপরও আমরা কিভাবে ধরে নেই যে উনি কাকা, উনি বাবা, উনি মামা? তার কারণ হচ্ছে আমরা প্রতিদিন তার সাথে উঠা বসা করি, চলাফেরা করি, বা তার প্রত্যেকটি মানুষের একটি নিজস্ব বৈশিষ্ট্য আছে, আলাদা আলাদা আছে, যা থেকে আমি তাকে বাবা, কাকা বা মামা আলাদা আলাদা করতে পারি। একজন রাখাল বা একজন মেষ শাবক যদি 100টা গরু অথবা মহিষ চড়ায়, ঠিক 100টার মাঝখান থেকে যদি একটি ছাগল বা গরু হারিয়ে যায়, রাখাল কিন্তু ঠিকই বুঝতে পারে যে আমার অমুক ছাগলটা বা অমুক গরুটা হারিয়ে গেছে। আমি কিন্তু বুঝতে পারবো না, কারণ আমার কাছে 100টা গরু বা ছাগল একই মনে হয়, কিন্তু রাখালের কাছে তা লাগে না। কারণ রাখাল প্রতিনিয়তই সেই গরু বা মেষটিকে বা ছাগলটিকে পরিচর্যা করছে, তাকে খাওয়াচ্ছে, তাকে গোসল করাচ্ছে, তাকে ট্রিটমেন্ট করছে এবং যথারীতি সে তার কার্য সম্পাদন করছে, যার কারণে সে 100টা ছাগলের সাথে বা 100টা গরুর সাথে সে পরিচিত। ঠিক মেটারামেডিকাও কিন্তু আমাদের তাই। আমরা যদি রাখাল হতে পারি তাহলে কিন্তু খুব ভালো একটা মেটারামেডিকা বুঝতে পারবো, কারণ আমাদের প্রত্যেকটা মেডিসিন থেকে আলাদা হতে হবে। ওই যে বললাম একই নখ, চার, নাক, মুখ, কিন্তু আমরা কেন বাবাকে কাকা বলি না, কাকাকে কেন ভাই বলি না? ঠিক মেটারামেডিটাও এরকম। এর জন্য আমাদেরকে বেশি বেশি করে অধ্যয়ন করতে হবে, বেশি বেশি করে পড়তে হবে এবং প্রত্যেকটা মেডিসিনকে আলাদা করতে হবে যে কেন সালফার এরকম, কেন সরিনাম এরকম, কেন পালসিটিলা এরকম, পালসিটিলার কি বিশেষ বৈশিষ্ট্য আছে যা সালফারে নেই, সরিনামে কি আছে যেটা সালফারে নেই। এরকম আলাদা আলাদা ভাবে মেটারামেডিকাটা পড়ি, তাহলে কিন্তু আমরা সালফারটিকে অনেক বেশি ভাবে চিনতে পারবো। আমি যে কথা বলেছিলাম যে অপরিষ্কার অপরিচ্ছন্নতা, এটি একটি সালফারের বিশেষ লক্ষণ এবং গুরুত্বপূর্ণ লক্ষণ। কিন্তু অপরিষ্কার অপরিচ্ছন্নতা কি শুধুমাত্র সালফারে আছে? না, সরিনামও আছে। আসেন আমরা একটু রাখাল হই। সরিনামে কি কি আছে? সালফারের যে স্কিন সেটা অপরিষ্কার থাকবে, কিন্তু চুলকানি থাকবে, জ্বালা থাকবে এবং তার ঠান্ডায় উপশম হবে। অপরদিকে আমি যদি সরিনামের স্কিন খুঁজতে চাই তাহলে আমি সেখানে পাবো দুর্গন্ধযুক্ত ঘা, পাঁচটা যাই হোক না কেন সেটা দুর্গন্ধযুক্ত থাকবে, অপরিষ্কার থাকবে, রাতে বাড়বে এবং চামড়াটা রাফ থাকবে, নানাবিধ চর্মরোগ দেখা দিবে এবং সেটা মলম দ্বারা সাপ্রেসড করা হবে। এই সকল ক্ষেত্রে কিন্তু আমরা তাকে সরিনাম দিতে পারি। প্রাতকালে মলত্যাগ সালফারের একটি ভেরি ভেরি গুরুত্বপূর্ণ একটি মানে লক্ষণ। আমি ম্যাক্সিমাম সালফারের ক্ষেত্রে দেখি এটি ফার্স্ট কিটের একটা মেডিসিন যে প্রাত থেকে মলত্যাগ। কিন্তু প্রাতকালে মলত্যাগ শুধুমাত্র কিন্তু সালফারেই নেই, সালফার ছাড়াও ডাইস্কোরিয়া, ক্যালিকাট, ক্যালিবিস, লিলিয়াম টিক, ন্যাট্রাম সালফ, ফসফরাস, ক্লোরোফাইলাম, মিউমেক্স ছাড়া আরো বহুবিধ মেডিসিনের ভিতরে আছে। এবার আমি কি করে আমার সালফারকে অন্যান্য মেডিসিন থেকে আলাদা করব? সালফার মর্নিং ডায়রিয়া আছে, যা মল ত্যাগ করার জন্য সে বিছানা থেকে উঠতে বাধ্য হয়, কিন্তু মলের রং দ্রুত হয়ে যেতে পারে, সেটা আঠালোযুক্ত বা পানির মতো হয় এবং সালফার ভিজে যায়। এবং এর সাথে যদি আমি পাই যে পেশেন্ট গরম কাতর, জ্বালা পোড়া আছে, গোসল করতে অনীহা, তাহলে কিন্তু আমি তাকে অনায়াসে সালফার দিতে পারি। ডাইস্কোরিয়া কি কি থাকবে? কুকড়ে যাওয়ার মতো ব্যথা থাকবে এবং সেটি পিছনের দিকে হেলে বসলে উপশম হবে। এনআসে কুকড়ে যাওয়ার মতো ব্যথা থাকবে এবং সেটা যদি পিছনের দিকে হেলে বসে তাহলে সে উপশম পাবে এবং শরীরের অন্য অংশ সে ব্যথাটি ছড়িয়ে যাবে। লিলিয়াম টিকে কি থাকবে?
মল ত্যাগের বেগ দ্রুত বিছানা ত্যাগ করবে। সালফারের মতো সেও কিন্তু মল ত্যাগের জন্য দ্রুত বিছানা থেকে উঠবে এবং টয়লেট যাবে, সে দ্রুত টয়লেট যাবে, কিন্তু তার এনাসে এরকম একটা অনুভব হবে যেন টলটা ওঠার মতো একটা ফিল সে করবে, এক্সপোরিয়েটিং অর্থাৎ টলটা ওঠার মতো একটা অনুভূতি সে সবসময় ফিল করবে। পডতে কি থাকবে, মল থেকে ব্যাগে বিছানার সাথে বাধ্য হবে এবং দুপুরের থেকে বৃদ্ধি পাবে এবং এভাবে সারাদিন তার চলতেই থাকবে। পডোফাইলামের ফসফরাস, ফসফরাসও মর্নিং ডায়রিয়া আছে, কিন্তু ব্যথাহীন এবং তার বর্ণের মলের কালার হবে সবুজ বর্ণের। ন্যাকটাম সাল, ন্যাকটাম সাল থেকে আমি কিভাবে সালফার আলাদা করবো? ন্যাকটাম সালফার মর্নিং ডায়রিয়া আছে, কিন্তু সাথে থাকবে অনেক অদবায়ু নির্গত হবে। আর রিউমেক্স, যদি আপনার প্রচন্ড বেগ নিয়ে পায়খানা থেকে বিছানায় উঠেন এবং সাথে যদি আপনার কফ থাকে, তাহলে অন্যান্য লক্ষণ মিলিয়ে কিন্তু আপনি রিউমেক্সও দিতে পারেন। একজিমা, সালফার স্কিন রোগের জন্য খুব ভালো একটি মেডিসিন, এটা আমরা সবাই জানি। একজিমার জন্য কিন্তু সালফার অনেকটি ভালো কাজ করে। তো একজিমাতে শুধুমাত্র সালফারই নয়, আমরা লক্ষণ মিলিয়ে গ্রাফাইটিস, হিপারসাল, আর্সেনিক, রাস্টক্স, মেজোরিনাম অনেক ধরনের মেডিসিন আমরা দিতে পারি। এখন সালফারের একজিমাটা হবে শুষ্ক এবং খসখসে, মানে অমসৃণ চামড়া, উদ্ভিদগুলো দ্রুত ভেঙে যাবে, মানে চামড়াটা যেটা থাকবে সেটা খুব দ্রুত ভেঙে যাবে। আর গ্রাফাইটিসের থাকবে চামড়া অমসৃণ, আঠালো এবং রসানি ঝরবে। আর মেজোরিনামের চামড়া থাকবে শক্ত, মোটা, সহজে চামড়া উঠবে এবং সহজেই ভেঙে যাবে, পুঁজ বের হবে, রসানি ঝরবে। রাতে গরম কাপড় যদি পরে থাকে তবে তার চুলকানি বৃদ্ধি পাবে। এবং যাদের স্ক্যাপুলার সমস্যা অর্থাৎ গন্ডমালা বা যে কোনো ধরনের গন্ডমালা মানে কি বলে, যে কোনো ধরনের আর কি গ্ল্যান্ডের সমস্যা থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমরা মেজোরিনামের কথা ভাবতে পারি। আর আর্সেনিক তো আমরা সবাই জানি, পানিযুক্ত খুশকি থাকবে এবং কিছুদিন কুচে পরিণত হবে, তারপর সেটাকে মামড়ি পড়বে, চুলকাবে এবং ভুষির মতো চলটা উঠবে, সাথে তার অস্থিরতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে। জ্বরের ক্ষেত্রেও কিন্তু সালফার অনেক মুখ্য বা ভূমিকা পালন করে। জ্বরের ক্ষেত্রে আমরা সাধারণত যে মেডিসিনগুলি ব্যবহার করি তার মধ্যে আছে সালফার, অ্যাকোনাইট, আর্সেনিক, ব্রায়োনিয়া মেডিসিন। জ্বর থেমে থেমে, সালফারের জ্বর সাধারণত থেমে থেমে আসবে অথবা একটানা চলতে থাকবে। ত্বক শুকনা এবং গরম থাকতে পারে। রোগী শুরুতেই ঘুমহীন হবে এবং অস্থিরতায় ভোগেন। আস্তে আস্তে ঝিমুনি ভাব আসে এবং প্রশ্নের উত্তর দেন খুব ধীরে ধীরে, লাইক জেলসিমিয়াম আমরা যেটাকে বলি। শুকনা ও নাকের ডগার কিনারা লাল হয়ে থাকে। এই গেল আমার মোটামুটি রাখাল কিনার একটা, মানে রাখাল পরিচিতি অর্থাৎ মেট্রামেডিকা একটি মেডিসিন থেকে আরেকটি মেডিসিন আলাদা করার একটা প্রক্রিয়া। আমি যদি সালফারের বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষণকে যদি আলোচনা করি, তাহলে আমি বলতে পারি মধ্যাহ্নে ক্ষুধা, অর্থাৎ 11টা-12টার দিকে তার প্রচন্ড ক্ষুধার ভাব হয় এবং সে সময় যদি সে খেতে না পারে তাহলে সে দুর্বলতা বোধ করে। আরেকটি লক্ষণ আছে, তা হলো ক্ষুধা অপেক্ষা পিপাসা বেশি। অর্থাৎ সালফারে যে শুধু ক্ষুধাই আছে তা কিন্তু নয়, ক্ষুধা অপেক্ষা তার পিপাসাও বেশি আছে। আর আছে তার স্নানে অনিচ্ছা এবং দুগ্ধে রুচি। সালফারের রোগী কখনো গোসল করতে চায় না, সে 2-3 দিন পরে গোসল করে, কারণ গোসল করলে বা পানি দিলে তার সকল রোগ বৃদ্ধি হয়। এই কারণে সে গোসলে অনীহা করে। আর সর্বোপরি উনি খুব দুধ পছন্দ করেন, দুধ খেতে চান, কিন্তু দুধ খাওয়ার প্রতি তার আগ্রহ আছে, কিন্তু দুধ খেলে তার পেটের সমস্যা দেখা দেয়, যার কারণে তার দুধের প্রতি একটা অরুচি আমরা যেটাকে বলি আছে। হাতের তালু, পায়ের তালু, মাথার তালু জ্বলে। আমি অনেক সময় যখন আমি প্রথম প্র্যাকটিসে নামি, তখন আমাকে আমার বিজ্ঞ স্যারে বলেছিল যে 3 তালু একখানে জ্বলে যদি জ্বালা পোড়া হয় তাহলে সেটা সালফারই হয়। হাতের তালু, পায়ের তালু এবং মাথার তালু, এই 3 তালু জ্বললে সেখানে অবশ্যই সালফার দেওয়া যায়। সালফার খুব উঁচু বালিশে ঘুমাতে পছন্দ করে এবং তার ঘুম পাতলা, সেই কারণে তার সবসময় ঘুমটা ভেঙে যায়। আরেকটা লক্ষণ আমরা সালফারের মধ্যে দেখতে পাই, সেটা হচ্ছে তার কপালের উপর একটি হাত রেখে সালফার ঘুমায়। আমরা যদি ঘুমন্ত কোনো পেশেন্টকেও দেখতে পাই, তবে কিন্তু আমরা সালফার বুঝতে পারবো যদি সে কপালের উপর হাত রেখে ঘুমাতে চায়। ন্যাচারাল মেডিকাতে প্রত্যেকটি মেডিসিনেরই একটা কনফার্মেটরি সিমটম অর্থাৎ রেড লাইন সিমটম থাকে। অর্থাৎ আমি তো একটা মেডিসিনের অনেক সিমটম আছে,
আমি কোন সিমটমটাকে আসলে আমি গুরুত্বপূর্ণ নিব, বা কোন সিমটমটা থাকলে আমি বুঝতে পারবো যে এই সিমটা রেড লাইন সিমটম। ঠিক তেমনি সালফারেরও দুটো রেড লাইন সিমটম আছে। একটি হচ্ছে দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়। সালফারের রোগীদের দাঁড়িয়ে থাকা খুবই কষ্টকর, অর্থাৎ দাঁড়িয়ে থাকলে সব রোগ অ্যাগ্রাভেশন হয়। আমরা যখন বাসে ঘাটে বা রাস্তাঘাটে চলাফেরা করি, তখন দেখি বাসের যদি কোনো সিট খালি পায়, দাঁড়িয়ে থাকা 3-4 ব্যক্তির মধ্যে একজন কিন্তু সিটটা দখল করে, অর্থাৎ তার দাঁড়িয়ে থাকাটা অনেক কষ্ট। যদিও আসলে ইদানিং আমরা সুবিধা নেওয়ার জন্য হয়তো বা অনেকেই বাসে বসে যেতে পারে, যাই হোক সেটা অন্য বিষয়। কিন্তু সালফারের রোগীরা সাধারণত দাঁড়িয়ে থাকতে পারে না, কারণ দাঁড়িয়ে থাকলে তাদের অনেকটা কষ্ট দেখা দেয়। আরেকটি বিষয় হচ্ছে মধ্যাহ্নে অর্থাৎ 11টার দিকে তার পেটে খুব শূন্যতা বোধ দেখা যায়, অর্থাৎ ক্ষুধা ক্ষুধা ভাব লাগে। সেটা শুধু পেটে শূন্যতা বোধ নয়, 11টার দিকে সালফারের সকল রোগের বৃদ্ধি। সেটা স্কিন হতে পারে, সেটা মাইন্ড হতে পারে, সেটা তার ফিজিক্যাল হতে পারে, প্যাথোলজি হতে পারে, যে কোনো রোগ লক্ষণে বলেন না কেন, তার 11টার দিকে বৃদ্ধি। যদি আমরা এরকম কোনো পেশেন্ট পাই যে তার 11টার দিকে তার মনটাও খারাপ না থাকে, অ্যাংজাইটি লাগে, সে খেতে পারে না বা তার ঘুম আসে না, যে কোনো মানে লক্ষণ যদি আমরা পাই যে 11টার দিকে তার বৃদ্ধি, তাহলে কিন্তু আমরা একবার সালফারের কথা ভাববো। আসলে আজকে দেরি করে জয়েন করে ফেলছি। আমি তো রেপার্টোরাইজেশনের উপরে কিছু বলবো, তো আমি সালফারের উপরে ছোট কিছু অল্প কিছু নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো সালফারকে যদি এখন আমরা মনে রাখার জন্য ঠিক ছোট সময় যখন আমরা অঙ্ক কষতাম, তখন কিন্তু কিছু সূত্র মনে রাখতাম একটা অঙ্ককে পরিপূর্ণভাবে রূপ দেওয়ার জন্য। তো একটা ম্যাথমেটিকাতেও যদি আমরা সালফারকে পরিপূর্ণভাবে চেনার জন্য যদি আমরা এর স্পেলিং গুলি দিয়ে আমরা এর অর্থগুলি বের করি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এটা চিনতে পারবো বা মনে থাকবে আমাদের। যেমন সালফার লিখতে আমাদের লাগে SULPHUR, এখন এস দ্যাটস মিন স্কিন ডিজিজ। সালফারের স্কিন ডিজিজটা খুবই গুরুত্বপূর্ণ। সালফারের স্কিন ডিজিজ থাকবেই। স্কিন ডিজিজ হচ্ছে সালফারের একটি লক্ষণ, এবং সাপ্রেসড স্কিন ডিজিজ, অর্থাৎ কোনো পেশেন্ট যদি এসে আপনাকে বলে আমার তো স্কিনে এরকম সমস্যা, যেটাই হোক, সেটা আপনার সোরিয়াসিস হতে পারে, সেটা আপনার অ্যালার্জি হতে পারে, যে কোনো কিছু হোক না কেন, সেটাকে আমি মলম লাগিয়েছিলাম বা অয়েনমেন্ট লাগিয়েছিলাম, কিংবা আমি ভেষজ কোনো কিছু দিয়েছি, যাই কিছু দিয়েছি কিনা, তারপর থেকে আমার এই সমস্যাগুলো দেখা দিয়েছে। স্কিনের সমস্যা তো অনেক আগে সেটা চলে গিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে তারপরে আমার শ্বাসকষ্ট বা হাইপার টেনশন, যেটাই বলেন না কেন, আপনি যখন একটা রোগ আমার ভিতরে দেখা দিয়েছে, তাহলে কিন্তু আপনি একবার সালফারের কথা ভাবতে পারেন। সেন্সেশন অফ এমটিনেস, অর্থাৎ এই যে 11টার দিকে আমি যেটা রেড লাইন পয়েন্ট বললাম, 11টার দিকে তার পেটে একটা শূন্যতা বোধ, একটা খালি খালি বোধ, এই যে বোধটা, এটা কিন্তু সালফারের ভিতরে একটি কাজ করে, সালফার পেশেন্টের ভিতরে কাজ করে। 11টার দিকে সে একটা সেন্সেশন অফ এমটিনেস, তার ভিতরে একটা খালি খালি বোধ, সে সবসময় এটা ফিল করে। সেলফিশনেস, অর্থাৎ স্বার্থপরতা। যদিও আমাদের শ্রদ্ধেয় ডাক্তার রেবা ম্যাডাম মাইন্ড সম্পর্কে অনেকটা আলোচনা করে গেছেন, এই ক্ষেত্রে আমি একটু বলতে চাই যে সালফার কিন্তু অনেকটা স্বার্থপর। সে নিজের স্বার্থটাও বোঝে, আবার অন্যের স্বার্থটা কিন্তু সে বুঝতে চায় না। তার ভিতরে সে নিজেকে নিয়ে সবসময় বেশি ব্যস্ত থাকে। আবার এর উল্টাটাও দেখা যায় যে নিজের প্রতি সে উদাসীন, কারণ এখানে আমরা অনেক কিছু হয়তো পিকুলিয়ার সিমটমও পাই, যেটা আমি পিকিউআরএস সিমটমটা একটু পরে হয়তো আপনাদের সামনে আমি আলোচনা করব। স্লিপ ক্যাটন্যাপ, অর্থাৎ সালফারের ঘুম হবে বিড়ালের মতো পাতলা, যে অল্পতেই জেগে যাবে, আবার কখনো সে ঘুমিয়েও যাচ্ছে। স্কপুলাস, অর্থাৎ গন্ডমালা বা গ্ল্যান্ডের সমস্যা থাকে সালফারের বেশি, এবং যে সকল রোগীর গ্ল্যান্ডের সমস্যা আছে, যার পর থেকে তার যে কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা সালফারকে ভাবতে পারি। সুইট ডিজায়ার, সালফার খুব বেশি মিষ্টি পছন্দ করেন, এক্ষেত্রে মিল্ক অ্যাভার্শন এন্ড সুইট ডিজায়ার, সে খুব মিষ্টি খেতে পছন্দ করেন, মিষ্টি তার ভালো লাগে। স্ট্যান্ডিং অ্যাগ্রাভেশন, দাঁড়িয়ে থাকতে তার খুব ভালো লাগে। যে বিষয়টা আমি আপনাদের কাছে একটু আগে ব্যাখ্যা করলাম, সালফারের রোগী দাঁড়িয়ে থাকতে পারে না, দাঁড়িয়ে থাকলে তার সকল ধরনের রোগের লক্ষণ বৃদ্ধি পায়। এবার আসেন ইউতে।
ইউ দ্যাটস মিন আনটাইডি, অর্থাৎ অপরিষ্কার। সালফারের রোগীরা সাধারণত পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, তাদের ঝাঁকড়া মাথার চুল, কখনো চিরুনি দেয় না, তাদের নখ কাটে না, তাদের দাঁত ব্রাশ করে না, মুখের গন্ধে ভূত পালায়, গায়ের গন্ধে ভূত পালায়, তাদের কাপড় চোপড় সবকিছু অপরিষ্কার থাকে। কিন্তু আমরা কিন্তু সালফারকে ফাস্টিটিয়াসও দেখতে পারি, যেটা হয়তো ক্যান রেপার্টরিতে নেয়নি, কিন্তু কমপ্লিট রেপার্টরিতে কিন্তু একে ফার্স্ট কিছু হিসেবে নিয়েছে। যাই হোক, আমি একটু করে রেপার্টরি কন্ডিশনে তুলে ধরছি, তখন হয়তো বিষয়টা আপনারা আরেকটু বেশি ক্লিয়ার হবেন। ইউরিনেশন অফেন্সিভ, অর্থাৎ সালফারের প্রস্রাব অনেক দুর্গন্ধযুক্ত হয়, তার ইউরিনেশনটা অনেক দুর্গন্ধযুক্ত হয়। আর্জিন ফর স্টুল, অর্থাৎ তার পায়খানার ব্যাগটা চাপে এবং সে পায়খানার ব্যাগে সে ঘুম থেকে উঠে পড়ে, যেটা আমি একটু আগে ব্যাখ্যা করলাম। পায়খানার ব্যাগ নিয়ে তাকে বিছানা থেকে উঠতে হয়, এটা একটি সালফারের চরিত্র। এল এল দ্যাটস মিন লিপ রেড, সালফারের লিপ মানে ঠোঁট লাল রঙের থাকে। শুধু ঠোঁটই নয়, তার টিপ অফ দ্য নোজ অর্থাৎ নাকের আগাল এবং কানের নথি, আমরা কানের এই বরাবরিটাকে বলি নথি বলেন, থুতনি, এগুলো কিন্তু সব জিভ, এগুলো কিন্তু সবকিছুই রেড কালারের থাকে। পি দ্যাটস মিন ফিজিক্যাল মেকআপ, সালফারের ফিজিক্যাল মেকআপ কি হবে? লিমফিন এমাসিয়েশন, লম্বা লিকলিকে কুলকুচু হয়ে সে হাঁটবে, ঢাকনা মাথার চুল, সে অপরিষ্কার থাকবে, জামার বোতাম থাকবে না, কাপড় অপরিষ্কার থাকবে, নখ গুলি কাটবে না সে, যা আমরা হয়তো অনেকবারই ব্যাখ্যা করেছি। ফিলোসফার, পি দ্যাটস মিন ফিলোসফার, সে ফিলোসফারদের মতো কথাবার্তা বলবে, অর্থাৎ দার্শনিকদের মতো কথাবার্তা বলবে। সে সবসময় নিজেকে বড় রাখার জন্য অনেক কিছু বলে বেড়াবে, আমার এটা আছে, সেটা আছে, হ্যান আছে, তেন আছে, অনেক কিছু সে বলে বেড়াবে আর কি। এটাকে বলা হয় ফিলোসফার, মানে দার্শনিক মাত্রা কথাবার্তা। সেটা সত্য হোক না হোক, সে কিন্তু সেটা নিয়ে কখনো ভ্রুক্ষেপ করবে না, কোনো অনুশোচনা করবে না যে আমি যে ওকে এই কথাটা বললাম, এটা তো মিথ্যা কথা, এটা তো আমার বানিয়ে বলা কথা। কিন্তু তার মধ্যে কখনো এই অনুশোচনাটা তার ডাকবে না, কারণ এভাবে কথা বলেই সে আনন্দ বোধ করে, সে এভাবেই মানুষের কাছে এক্সপ্রেস করতে চায়। এইচ ফর হট অ্যাগ্রাভেশন, অর্থাৎ সালফারের গরমে সবকিছু বৃদ্ধি পায়, তার যে কোনো কিছু, বিছানার গরমে, তার হট ফ্লাশে, সবকিছু তার গরমে বৃদ্ধি। এইচ ফর হাঙ্গারের 11 AM, অর্থাৎ 11টার দিকে সে ক্ষুধার্ত থাকে এবং সে সময় সে নিজেকে অনেক দুর্বলতা বোধ করে। এইচ ফর হ্যাপি ড্রিম, সালফার খুব সুন্দর সুন্দর স্বপ্ন দেখে, শেষ স্বপ্ন দেখে, আবার কিন্তু বিছানায় প্রস্রাব করা, পায়খানা করা, এগুলো স্বপ্ন কিন্তু দেখে, উড়ে যাওয়া, ঘুরে বেড়ানো, এগুলো স্বপ্ন কিন্তু সালফারের মধ্যে আছে। আর দ্যাটস মিন রেডনেস অফ দ্য লিপ, অর্থাৎ লিপ লাল থাকে, আর শুধু লিপ না, আপনি নোজ বলেন, অ্যানাস বলেন, সবকিছুই তার লাল রঙের থাকে। এই হচ্ছে একই হচ্ছে হয়তো বা সালফারের একটি ছোটখাটো একটি লক্ষণ, বা অল্পতে সালফারকে তুলে ধরা। এখন আমি সালফারের যদি মডালিটিস গুলি আমি বলি, তাহলে এখন আমরা যা পড়েছি তার মধ্যে আমি মডালিটি স্পষ্টভাবে তুলে ধরতে চাই। ডাক্তার MM আলী হেলথ, প্লিজ আপনি একটু আপনার মাইক্রোফোনটা মিউট করেন। বলতে চাচ্ছি সাপ্রেশন, অর্থাৎ বেসিক্যালি স্কিন সাপ্রেশন থেকে এর বৃদ্ধি, বাথিং গোছলে বৃদ্ধি, মিল্ক দুধের বৃদ্ধি, বিকাম হিটেড অর্থাৎ উত্তপ্ত হলে সালফারের অসুখ, যে কোনো অসুখ বৃদ্ধি পায়। ক্লিমেক্টিস পিরিয়ড, অর্থাৎ মহিলাদের যখন মাসিক শেষ হয়, সেই ক্লিমেক্টিস পিরিয়ডে বিভিন্ন ধরনের সমস্যা বা জটিলতা থাকে, যেগুলো সালফারের সময় বৃদ্ধি পায়। আবহাওয়ার পরিবর্তনে, যে কোনো আবহাওয়ার পরিবর্তনে সালফার বৃদ্ধি পায়। স্ট্যান্ডিং, দাঁড়িয়ে থাকলে বৃদ্ধি পায়। সর্বোপরি 11টার সময় তার বৃদ্ধি, নিচ দিকে তাকালে বৃদ্ধি, উপরে উঠলে বৃদ্ধি, ফুল মনে বৃদ্ধি, এবং অবনত হলে বৃদ্ধি, মানে আমরা যে সিজদায় যাই সেই অবনত হলে সালফার বৃদ্ধি, মিষ্টি খেলে বৃদ্ধি, ক্রসিং রানিং ওয়াটার অর্থাৎ প্রবাহিত পানি দেখলে সালফারের বৃদ্ধি হয়। টিকা নেওয়া হলে, আমরা কিন্তু টিকা নিলে সাধারণত খোঁজাকেই চিনি, কিন্তু না, সালফারও কিন্তু টিকা নেওয়ার ক্ষেত্রে ব্যবহার হতে পারে টিকা নেওয়ার পরে। সাপ্রেশন পাইলস, অর্থাৎ অশ্বের যদি সাপ্রেস্ট করা হয় সেক্ষেত্রে বৃদ্ধি।
বিছানায় গেলে বৃদ্ধি, বিশ্রামে বৃদ্ধি, রাতে বৃদ্ধি, মদ্যপানে এবং মধ্যরাতের পরে বদ্ধ ঘরে। এই হচ্ছে সালফারের মডাল ফেস অ্যাগ্রাভেশন। এখন অ্যামেলারেশনটা কি, অর্থাৎ হ্রাসটা কি? ড্রাই ওয়ার্ম ওয়েদার, অর্থাৎ শুকনা এবং গরম ওয়েদারে তার বৃদ্ধি হয়। খোলা বাতাসে, নড়াচড়ায়, হাঁটলে, ঘামলে এবং ডান পাশ শুয়ে শুইলে কিন্তু সালফারের রোগ লক্ষণগুলো বৃদ্ধি হয়। আমি এখন ক্যান্ট রেপার্টরির সাহায্যে শুধুমাত্র পিকিউআরএস সিমটম গুলো একটু আপনাদের সামনে তুলে ধরছি, কারণ রেপার্টরাইজেশন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যদি রেপার্টরাইজেশন না করি তাহলে একটা মেডিসিনের কতটা মেডিসিনের লক্ষণগুলি কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। রেপার্টরাইজেশন করলেই কিন্তু আমরা সেই মেডিসিনটা সঠিকভাবে বুঝতে পারি। আমি আমার রেপার্টরাইজেশনে ফিরে যাচ্ছি। ওকে, আমি ক্যান্টের মাইন্ড অধ্যায়কে নিয়েছি। ক্যান্টের মাইন্ড অধ্যায়ে শুধুমাত্র সালফারকে যদি আমরা বলি তাহলে কিন্তু আমরা এখানে 753টা মেডিসিন পাবো, শুধুমাত্র সালফার। তো যেহেতু এতগুলি মেডিসিন আসলে এতগুলি সিমটম বা দিকটা আসলে বলা সম্ভব নয়, আমি শুধুমাত্র পিকিউআরএস কিছু সিমটম তুলে ধরছি যেগুলো দেখেই আমি বুঝতে পারবো যে সালফারের, এবং তা প্রত্যেকটাই ফ্রি এবং এক এবং দ্বিতীয় গ্রেডে, কিছু কিছু থার্ড গ্রেডেরও আছে, ফার্স্ট সেকেন্ড এবং থার্ড গ্রেডের মিলিয়েই আমি বলছি। অ্যাঙ্গার, ইরিটেবিলিটি, ফর্নল 11 AM, অর্থাৎ 11টার দিকে তার মেজাজ সবসময় খিটখিটে থাকে। অ্যাংজাইটি ডিনার আফটার এমএল, অর্থাৎ ডিনার করার পরে তার উৎকণ্ঠাটা একটু কমে। অ্যাংজাইটি প্রেশার অন দ্য চেস্ট, যখন সে অ্যাংজাইটি থাকে তখন তার বুকে একটা প্রেশার অনুভব করে। চেয়ারফুল, গ্লে, হ্যাপি, কনভালশন আফটার, অর্থাৎ খিচুনির পরে সে খুব ভালো থাকে, মানে তার চেয়ারফুল মুড থাকে, আনন্দময় মুড থাকে। এটি কিন্তু একটা পিকুলিয়ার সিমটম যে সে খিচুনি হচ্ছে কিন্তু খিচুনির পরে সে চেয়ারফুল মুড আছে, মানে আনন্দময় তার মুডটা আছে আর কি। ডিলুশন, ইমাজিনেশন, হ্যালুসিনেশন, ইলুশন, এই 4টি বাক্য কিন্তু আমরা বরাবরই জানতে চাই যে কাকে ডিলুশন বলে, কাকে ইমাজিনেশন বলে, কাকে হ্যালুসিনেশন বলে এবং কাকে ইলুশন বলে। আমি একটু অনেকেই আমার কাছে জানতে চান যে এই 4টা আসলে কি, ডিলুশন কি, ইমাজিনেশন কি, হ্যালুসিনেশন কি এবং ইলুশন কি। আমি একটু তাদের উদ্দেশ্যে ব্যাপারটা একটু পরিষ্কার করে দিতে চাচ্ছি। ডিলুশন হচ্ছে ভ্রান্ত ধারণা। কিরকম ভ্রান্ত ধারণা? নিজের মতো করে ধারণা সৃষ্টি করা। যেমন আসলে কিন্তু ঘরটি শূন্য, কেউ নাই, তারপরও আমার মনে হচ্ছে ঘরে যেন কেউ বসে আছে, কোনো বিড়াল হয়তো বা চলে যাচ্ছে, এরকম একটা ধারণা তার মধ্যে কাজ করে। এই ধারণাটাকে আমরা বলি ডিলুশন। আর ইমাজিনেশন কি? ইমাজিনেশন হচ্ছে কল্পনার জগতে ঘুরে বেড়ানো। আমি কিন্তু ঘরেই বসে আছি কিন্তু আমি কল্পনা জগতে হারিয়ে যাচ্ছি। আমি কখনো পরী হয়ে নাচছি, কখনো বা আকাশে উড়ে বেড়াচ্ছি, কখনো বা বনের বাজারে গান করে বেড়াচ্ছি, যেটা বাচ্চাদের হয়তো খুব বেশি হয়ে থাকে। এটাকে সাধারণত আমরা ইমাজিনেশন বলে থাকি। হ্যালুসিনেশন কি? হ্যালুসিনেশন হচ্ছে নিজেকে আধ্যাত্মিক শক্তির অধিকারী মনে করা। অর্থাৎ আমি এই মাত্র একটি আধ্যাত্মিক শক্তি পেয়েছি এবং এই শক্তির মাধ্যমে আমি আল্লাহর সাথে কথা বলেছি বা আমি ভগবানের সাথে কথা বলেছি, আমার এটা হবে, আমার ওটা হবে, তুই ধ্বংস হয়ে যাবি, ইত্যাদি ইত্যাদি। এই সকল কথা থেকে সাধারণত আমরা তাকে হ্যালুসিনেশন বলে থাকি। ইলুশন কি? ইলুশন হচ্ছে একটা বস্তুকে অন্য কিছু মনে করা। অর্থাৎ আপনার সামনে যদি কোনো একটা লাঠি থাকে তাকে আমি সাপ মনে করছি, অথবা দড়িকে লাঠি মনে করছি, এরকম কোনো কিছুকে আমরা যদি মনে করি তাহলে আমরা সেটাকে ইলুশন বলে থাকি। আশা করি আমাদের এখন এই সাবজেক্টটি মোটামুটি একটু বোঝা হয়ে গেছে। তো ডিলুশন, ইমাজিনেশন, হ্যালুসিনেশন এবং ইলুশন বিউটিফুল, রেয়ার, সিম, ইভেন, অর্থাৎ পরিষ্কার থাকা অবস্থায় অপরিষ্কার থাকা অবস্থায় সে নিজেকে সুন্দর মনে করে। আমি কিন্তু অপরিষ্কার, অপরিচ্ছন্ন, তারপর আমি নিজেকে সুন্দর মনে করছি। বডি ব্ল্যাক অ্যাজ ইফ ইট ওয়ার, অর্থাৎ তার শরীরটা কিন্তু কালচে হয়ে গেছে, এরকম তার একটা ডিলুশন কাজ করে যে আমার শরীরটা মনে হয় কালচে হয়ে গেছে। ওল্ড র্যাশ
অ্যাজ আ ফাইন অ্যাজ সিল্ক, অর্থাৎ পুরাতন কাপড়গুলোকেও সে সিল্কের কাপড়ের মতো মনে করে, সে এটাকে যত্ন করে রাখে এবং সে পুরাতন কাপড়গুলোকে মনে হয় এটা তার কাছে অনেকটা দামি, এরকম সে ভাবে। তার ভিতরে হ্যালুসিনেশন হয় যে সে পাতলা হয়ে যাচ্ছে, সে মনে হয় দিন দিন শুকিয়ে যাচ্ছে এবং পাতলা হয়ে যাচ্ছে। ট্রাম্বলিং when everything on him at night when half awake, অর্থাৎ যখন রাতে তার অর্ধজাগ্রত অবস্থায় থাকে, মানে ঘুমটা ঠিক না, মানে আমরা যেটাকে বলি অর্ধজাগ্রত অবস্থায় থাকে, তখন তার কাছে মনে হয় যেন সবকিছু কাঁপছে, এরকম একটা অনুভূতি সালফার রোগীদের মধ্যে আছে। ফেয়ার ফেভার হোয়াইল চিলি, জ্বর অবস্থায় যখন শীত ভাব লাগে তখন সে ভয় পায়, আমার জ্বর এসেছে এবং শীত ভাব আছে এবং সাথে আমি ভয় পাচ্ছি, এক্ষেত্রে কিন্তু আমরা সালফারটা প্রয়োগ করে দেখতে পারি। কলেজ বিহেভিয়ার হ্যাপিনেস অ্যান্ড প্রাইড, অর্থাৎ সে যখন খুশি থাকে বা মানে হ্যাপি থাকে, তখন তার বিহেভিয়ারটা একটু পলিশ মানে বোকা জাতীয়, অর্থাৎ বোকা জাতীয় ভাব দেখেই কিন্তু সে বোঝায় যে আমি খুব হ্যাপি আছি। ইম্পেটিয়াস ইউরিনেশন বিফোর, অর্থাৎ প্রস্রাব করার আগে দ্রুততা বা অস্থিরতা তার মনের ভিতরে একটা কাজ করে, আমি টয়লেটে যাচ্ছি কিন্তু তার আগে আমার ভিতরে একটা অস্থিরতা কাজ করে। ইনডিফারেন্স পার্সোনাল অ্যাপিয়ারেন্স, সে নিজের ব্যাপারে খুব বেশি উদাসীন থাকে এবং ওয়েলফেয়ার অফ আদার টু, এবং অন্যের ব্যাপারেও সে খুব বেশি উদাসীন থাকে। রেস্টলেসনেস নার্ভাসনেস অর্থাৎ তার প্রচুর ঘাম হয় এবং সে যখন অস্থির থাকে, নার্ভাস থাকে, তখন সে ঘামলে সেটা উপশম হয়। স্টারলেট কল্ড বাই নেম হয়, তাকে যদি কেউ নাম ধরে ডাকে তখন সে চমকে ওঠে, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ সিমটম, কারণ আমার নাম ধরে আমাকে ডাকবে এখানে তো আমার চমকানোর কিছু নাই, কিন্তু সালফারের পেশেন্টের যদি তার নাম ধরে ডাকা হয় তাহলে সে চমকে ওঠে যে সে কি আমার নাকে ডাকলো না অন্য কাউকে ডাকলো, এরকম একটি ভাব তার ভিতরে চলে আসে। উইপিং কেয়ারফুল মোড মর্নিং ইনক্লুডিং টু 11 AM, মানে সে কেয়ারফুল হচ্ছে যে কান্না করে আর কি, অবচেতন মনে সে কান্না করে, উইপিং সহজে সে কাঁদে এবং সেটা তার 11টার দিকে অ্যাগ্রাভেশন হয়। অর্থাৎ সালফারের কিন্তু আমি যে রেড লাইন সিমটম বলেছি তার মধ্যে কিন্তু প্রত্যেকটা কাজে কিন্তু এই 11 AM মানে 11টার দিকে তার সবকিছু কিন্তু বৃদ্ধি হয়। আমি যদি এবার কেন্টের অ্যাবডোমিন অধ্যায়তে যাই, অ্যাবডোমিন অধ্যায়তে মোট রুব্রিক আছে 198টি। কেন্টের রুব্রিক থেকে আমি বলছি, আমি অ্যাবডোমিন অধ্যায়তে যদি যাই সেখানে আমি দেখবো কোল্ডনেস নাইট, অর্থাৎ সে রাতে তার শীত ভাব লাগে, বেডিন বিছানা গেলেও তার শীত ভাব লাগে, এবং এয়ার অফ ফ্রম এন্ড ড্রাফট, অর্থাৎ খোলা বাতাসে বা ফ্যানের বাতাসে তার কোল্ডনেস মানে ঠান্ডা ঠান্ডা একটি ভাব তার মধ্যে লাগে। কনস্ট্রিকশন স্টুল ডিউরিং, পায়খানা করার সময় তার পেটে সংকোচন একটা সংকোচন একটা ফিল করে পায়খানা করার সময়। ডিস্টেনশন নুন, মানে দুপুরবেলা তার পেট ফাঁপার একটা অনুভূতি হয়। ডিস্টেনশন ইভিনিং 6 PM, সন্ধ্যা 6টার দিকেও কিন্তু তার একটা পেট ফাঁপার একটা অনুভূতি জাগে। ফুলনেস সেন্সেশন মর্নিং অন ওয়েকিং, অর্থাৎ সকালবেলা যদি সে হাঁটাহাঁটি করে তবে কিন্তু তার পেটের ভিতরে একটি ফুলনেস মানে পূর্ণতা বোধ সেন্সেশন তার ভিতরে কাজ করে, এবং সেটা খাবারের পরেও হতে পারে। ইচিং, অর্থাৎ ডিনারের পরে ইচিং কিন্তু এখানে নির্দিষ্ট কোনো জায়গা নেই, যে কোনো জায়গায় তার ইচিং হতে পারে, যেহেতু বেসিক্যালি অ্যাপ্টোমিন বলেছে আমি অ্যাপ্টোমিন থেকে ধরে নিলাম। কিন্তু সালফারের একটি লক্ষণ আছে, যদি পেশেন্ট কখনো বলে যে আমার কোনো কারণ ছাড়াই আমার শরীর চুলকায়, হেয়ার এন্ড হেয়ার যে কোনো জায়গায় হতে পারে, এক্ষেত্রে কিন্তু সালফার খুব ভালো একটি মেডিসিন। পেইন একিং ডাল পেইন, অর্থাৎ একিং মানে অবিরত যে পেইনটা চলে, ডাল পেইন বা মৃদু পেইন হয়, এয়ার এভরি ড্রাফট, অর্থাৎ খোলা বাতাসে এবং ফ্যানের বাতাসে তার একটা একিং পেইন সবসময় থাকে। মিনসেস ডিউরিং এক্সারসাইজ এমএল, যখন মাসিক চলা অবস্থাতে তার অ্যাবডোমিনে একিং পেইনটা থাকে এবং এক্সারসাইজ করলে সেটা এমএলরেশন হয়। স্লিপ বিফোর গোয়িং টু, অর্থাৎ ঘুমাতে যাওয়ার সময় তার এই একিং পেইনটা বৃদ্ধি পায়।
হাইপোকন্ড্রিয়া রিজনে রাত 3 AM এ এই পেইনটা তার বৃদ্ধি পায়। মর্নিং ওয়াকিং অন, যখন সে সকালবেলা হাঁটে তখনও সে এই পেটের ভিতরে যে ডাল পেনটা সেটা সে অনুভব করে। মিডনাইটে মানে মধ্যরাতেও সে এই পেনটা অনুভব করে। আম্বালিকাস রিজিয়ন এট আফটারনুন 4 PM, অর্থাৎ নাভির চতুর্দিকেও কিন্তু সে এই পেনটা অনুভব করে। আমি কিন্তু প্রত্যেকটা রুব্রিক্সে PQRS নিয়েছি, অর্থাৎ একটা মাত্র সিম্পটম, একটা মাত্র মেডিসিন, তা হচ্ছে সালফার। পেইন, ক্রাম্পিং, গ্রিপিং, হাইপোকন্ড্রিয়া, মিনসেস বিফোর, অর্থাৎ মিনসেসের পূর্বে তার হাইপোকন্ড্রিয়া রিজনে একটা ক্রাম্পিং, খিল ধরার মতো একটি ব্যথা তার সবসময় কাজ করে। বেন্ডিং ব্যাকওয়ার্ড, কাটিং পেইন, বেন্ডিং ব্যাকওয়ার্ড, অর্থাৎ পেটের ভিতরে একটা কেটে যাওয়ার মতো ব্যথা সে অনুভব করে। যখন সে পিছনের দিকে যায় মানে বেন্ডিং ব্যাকওয়ার্ড, পিছনের দিকে ভাঁজ হয়, তখন এই ব্যথাটা বৃদ্ধি পায়। কাটিং পেইন, হিট এমএল, অর্থাৎ হিট দিলে তার এই ব্যথাটা কমে। কাটিং পেন নাইট, সাইড নাইট, অর্থাৎ তার রাতের বেলায় পেটের যে কেটে ফেলার মতো ব্যথা, এটা তার রাতে বৃদ্ধি পায়। মিডরাতেও বৃদ্ধি পায়। রাইজিং আফটার, ঘুম থেকে ওঠার পরেও বৃদ্ধি পায়। স্টপিং অ্যাগ্রাভেশন, কাটিং আম্বলিকাস রিজন, স্টপিং অ্যাগ্রাভেশন, অর্থাৎ নাভির চতুর্দিকে তার যে একটা কেটে ফেলার মতো ব্যথা, এটা সে যখন অবনত হয় তখন সে এই ব্যথাটা ফিল করে। পেন, স্টিচিং নাইট, সেলাই করার মতো ব্যথা পায় তার পেটে, এবং সেটা রাতে তার বৃদ্ধি পায়। মিডরাতেও বৃদ্ধি পায় এবং হাঁটার সময়ও এই ব্যথাটা তার বৃদ্ধি পায়। পিন স্টিচিং, হিপ রিজিয়ন অফ এক্সটেন্ডেড টু স্মল অ্যান্ড ব্যাক হোয়েন কফিং, মানে তার এই হিপ ব্যথাটা, পেটের থেকে হিপ ব্যথাটা এক্সটেন্ডিং পর্যন্ত ছড়িয়ে যায় পিছন দিকে। যখন সে কাশে তখন তার এই পেটের ভিতরে যে একটা ছিঁড়ে ফেলার মতো ব্যথা, সরি স্টিচিং এ মানে সুই ফুটানোর মতো একটা ব্যথা পায়, এবং সে যখন ব্যাকওয়ার্ড হয় তখন তার এই ব্যথাটা বৃদ্ধি পায়। হাইপোকন্ড্রিয়া এক্সটেন্ডিং আউটওয়ার্ড, অর্থাৎ বাহির পর্যন্ত এই ব্যথাটা ছড়িয়ে পড়ে। আমি কি বেশি সময় নিচ্ছি? হ্যালো হ্যালো, ম্যাডাম আপনি একটু তাড়াতাড়ি শেষ করেন। জাস্ট পিরিয়ডিক্যাল এভরি 7 ডেজ, প্রত্যেক 7 দিন অন্তর অন্তর তার সেই ডিসচার্জটা হয়। আমি কিন্তু ক্যান্টের এয়ার অধ্যায় থেকে আমি বলছি। উত্তেজিত হলে সে কানে কম শুনতে পায়। উত্তেজিত অবস্থায় তার কানের ভিতরে একটা অনুভূতি থাকে এবং অসাড় একটা অনুভূতি উত্তেজিত অবস্থায় তার ভিতরে থাকে, নামনেস। আচ্ছা, আমি এবার আই অধ্যায়তে গেলাম। আই হচ্ছে যে ক্যাটারেক্ট লিফট, বাম চোখে সে ক্যাটারেক্ট মানে ছানি পড়ে, এই ক্ষেত্রে কিন্তু সালফার খুব ভালো কাজ করে। গ্লেরুরেট লিডস ওয়াটার অ্যাগ্রাভেশন, চোখের পাতায় যদি গুটিকা বের হয় এবং তা পানি দিলে বাড়ে, যেটা সালফারের সিমটম। ইনফ্লামেশন, ওয়াশ অ্যাগ্রাভেশন, মানে চোখে যদি কোনো ইনফ্লামেশন হয় এবং যদি তা সেটা পানি দেওয়ার ফলে বৃদ্ধি পায়, তাহলে কিন্তু আমরা একবার সালফারের কথা ভাবতে পারি। ড্রাইনেস অফ আইবলস উইথ, অর্থাৎ আপনার চোখটি যে আইবলস আছে সেটা খুব শুকনা শুকনা অনুভূতি হয় পেশেন্টের কাছে, তার চোখগুলির আইবল গুলি খুব শুকনা শুকনা লাগে। আসলে অনেক কিছু আছে তো, আমি মাঝখান থেকে বেছে বেছে করছি, যেহেতু সময় আমাদের কাছে অনেক কম, এর জন্য আমি খুব অল্প কিছু দিয়ে বলছি। ফটোফোবিয়া, ওয়ার্ম ওয়েদার, গরম ওয়েদারে অর্থাৎ গরম আবহাওয়ায় তার আলোকাতঙ্ক হয়, সে আলোর দিকে তাকাতে পারে না, এবং সানলাইট যখন সূর্য আলো উঠে তখনও তার এই আলোটার দিকে সে তাকাতে পারে না। টিয়ার্স অয়েলি, অর্থাৎ চোখের জলটা তার অয়েলি মনে হয়। আমাদের সাধারণত চোখের জল কিন্তু পানির মতোই থাকে, কিন্তু কোন রোগী যদি এসে আপনাকে বলে যে আমি কান্নাকাটি করি, কিন্তু আমার চোখের জল যখন আমি হাতে নেই তখন এটাকে আমার অয়েলি মনে হয়। এটা কিন্তু একটা পিকুলিয়ার সিম্পটম। একটা মাত্র মেডিসিন, সেটা হচ্ছে সালফার। আমি এবার ফেসে আসছি। কন্ডিশন আফটারনুন, ফেজে একটি রক্তিম আভা থাকে এবং সেটা বিকেলবেলা দেখা যায়। চিন অ্যান্ড আপার লিপ কন্ডিশন, ইরাকশন, চিন অ্যান্ড আপার লিপ, চিন এবং আপার লিপে যদি ইরাকশন থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা সালফারের কথা ভাবতে পারি, এবং ফরহেডেও, কপালেও।
আমি রেকটামে আসছি। ডায়রিয়া হিট ড্রাই এমএল, মানে উত্তপ্ত ড্রাই এর ক্ষেত্রে ডায়রিয়া যদি ডায়রিয়া হিট ড্রাই এমএল, মানে ডায়রিয়া অবস্থায় যদি গরম দেওয়া হয়ে থাকে তাহলে হিচিং পেরিনিয়াম স্টুল ডিউরিং পেরিনিয়াম পেরিনিয়াম কথাটি হচ্ছে আমাদের ভেজাইনা থেকে যে আমাদের এনাস অব্দি যে একটা জায়গা থাকে তাকে আমরা সাধারণত পেরিনিয়াম বলে থাকি। এই পেরিনিয়ামটা চুলকানোর ক্ষেত্রে সাধারণত সালফার আপনি একটু সময় সংক্ষিপ্ত করবেন। ইতিমধ্যে আমাদের চমৎকার আলোচনা শুনছিলাম, আর এত সুন্দর আলোচনা শুনছিলাম যে আসলে আমার বলার মতো কিছুই নেই। আজকে আমার সামারাইজ করার কথা, তো এত সুন্দর আলোচনা আমাদের দুই ম্যাডাম করে গেছেন, এরপর আমার মনে হয় না যে আর সামারি টানার কোনো প্রয়োজন আছে। তো আমি চাচ্ছিলাম যে আমরা আমাদের সালফারের শিশু চিত্রটা আপনাদের সামনে একটু তুলে ধরার জন্য আমি চাইছিলাম, এবং এটা অবশ্যই রেপার্টরির সাহায্যে। আর সময় শেষ হলে আমাকে অবশ্যই থামিয়ে দিবেন, আমি খুব দ্রুত করে শিশু চিত্রটা রুব্রিকের মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা প্রথমেই জেনেছি যে সালফারের যদি রোগীকে দেখি আমরা অবশ্যই দেখবো যে তাদের গড়নটা কি হয়, খুব পাতলা এবং অপরিষ্কার থাকে তারা। তো ঠিক তেমনি সালফারের যে শিশু থাকে তারা হচ্ছে জেনারেলি আমরা যদি দেখতে পাই আমরা পাবো হচ্ছে লিন পিপল চিলড্রেন, অর্থাৎ বাচ্চারা কি হবে, বাচ্চারা খুব হালকা পাতলা ধরনের হবে। তারপর কি হবে, বাচ্চাদের মাইন্ড কেমন হবে, চিলড্রেন ওয়াচফুল এভরিওয়ান ইটিং অফ, অর্থাৎ তারা কিন্তু সবকিছুই দেখবে, অন্যদেরকে দেখবে। সালফারের শিশুরা গোসলকে অপছন্দ করে, সেক্ষেত্রে রুব্রিক হবে চিলড্রেন বাথিং ডিসলাইক অফ, অর্থাৎ সালফারের বড় রোগীরা হোক বা ছোটরা হোক তারা সকলেই কিন্তু বাথটাকে একেবারেই পছন্দ করে না, এবং গোসলের সময় খুব বেশি কান্নাকাটি করবে, বাচ্চারা হাত ফাত ছোড়াছুড়ি করবে, এবং তাদের যে কোনো সমস্যায় কিন্তু বাথিং করার পরে, গোসল করার পরে অ্যাগ্রেভেটেড হবে। আচ্ছা, শিশুদের ক্ষেত্রে কি হয়, মাইন্ড ইনস্যানিটি ইটিং ডার্ট, অর্থাৎ যেটা আমাদের আপু অলরেডি বলে গেছেন যে আমরা কি দেখতে পাচ্ছি, লাবণী আপু বলেছেন যে বাচ্চারা কি করে, যে বিভিন্ন ময়লা খেতে পছন্দ করে, হয় নাকের ময়লা খাচ্ছে, নখ কামড়াচ্ছে, এই স্বভাবগুলো কিন্তু তাদেরকে দেখা দেয়, অর্থাৎ পাগলামি বশত তারা বিভিন্ন ময়লা জিনিস খেতে পছন্দ করে। সবকিছু মাইন্ড গেস্টার্স মেক্স হ্যান্ডস ইনভলিন্টারি মোশন অফ দি গ্রাস্পিং মাউথ এভরিথিং ইন দি মাউথ, অর্থাৎ তারা কি করে, দুই হাত দিয়ে, তাদের গেস্টারটা কেমন হয়, তাদের দুই হাত দিয়ে তারা ইনভলিন্টারি মোশন করে, ওয়াশিং অ্যাভারশন টু ওয়াশ চিলড্রেন, অর্থাৎ বাচ্চাদের মধ্যে দেখা যায় তারা কোনো কিছু পরিষ্কার করতে চায় না, কারণ আমরা জানি কি যে আমরা অবশ্যই বলেছি যে সোরার হচ্ছে যে কিং মেডিসিন, সেটা হচ্ছে কি পলিক্রেট